ধূসর আকাশে একটা হলুদ বেলুন উড়ছে, যেন মেঘলা দুপুরে চাঁদ নেমে এসেছে শহরে। রাস্তাঘাট শুনশান, কেউ কোথাও নেই, দোকানপাট বন্ধ। মাটিতে পাতা রুমালের ওপর পড়ে রয়েছে কিছু বেওয়ারিশ কয়েন। আর বুদবুদ উঠছে, ছোট বড় নানা মাপের বুদবুদ উড়ে যাচ্ছে চারিদিকে। কে ওড়াচ্ছে বুদবুদগুলো? কোথায় দাঁড়িয়ে রয়েছে সে? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। শুধু নিষ্পলক বেলুন, লাল বাস আর ছেঁড়া ঘুড়ি বেঁচে রয়েছে যেন। এ কোথায় এলাম আমি? এমন ধূসর বিড়ালের মতন আকাশ কোন শহরে থাকে? এমন বিরাট বেলুন কোন দেশে ওড়ে? এত পয়সা বেওয়ারিশ হয়ে পড়ে থাকে কোন পৃথিবীতে? আর বুদবুদ, রামধনু রঙের ছোঁয়াচ মাখা বুদবুদগুলোই বা এমনভাবে ওড়ে কোথায়? আর ওই তো একজন। আমি দৌড়ে গেলাম ওর দিকে, আর আমার পায়ের আওয়াজে মুখ ফেরালো। আরে তুমি কে? কাকে ডাকছ? মৃদু ঠেলায় ঘুম ভেঙে গেল আমার। কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। কতটা এলাম আমরা? তেল চকচকে হাইওয়ে দুপাশের সবুজ মাঠকে চিরে সাপের মতন এগিয়ে গিয়েছে। আলো কমে আসছে। আশেপাশের মাঠের ওপর দিয়ে নিচু হয়ে উড়ে যাচ্ছে ফটিক জল পাখির ঝাঁক। রাস্তার দুপাশের বড় বড় গাছগুলো ওর মাথায় মাথা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে সার সার। মানুষ বোঝাই ট্রেকার, বাইকে সওয়ার মানুষ, হঠাৎ ট্রাক, সব ছিটকে যাচ্ছে পেছনে। একগুঁয়ে গন্ডারের মতন আমাদের বড় গাড়িটা দামাল বেগে এগোচ্ছে। আমি খানিকটা ধাতস্থ হয়ে পাশে তাকালাম। শ্রী বৌদি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। হেই রে, ঘুমের ভেতর আবার হাবি জাবি কিছু বলিনি তো? শ্রী বৌদি বলল, কি হয়েছে দীপু? কি স্বপ্ন দেখলে? স্বপ্ন? হ্যাঁ, কিছু একটা স্বপ্ন তো দেখেছি, কিন্তু কি দেখলাম? স্মৃতির ভেতর যেন ওড়না পড়ে রয়েছে, ঠিক স্পষ্ট হচ্ছে না। একজন কি দাঁড়িয়েছিল স্বপ্নের ভেতর? সে কি আমার ডাকে মুখ ফিরিয়েছিল? তার মুখটা না, স্পষ্ট মনে পড়ছে না। শুধু হলুদ একটা বেলুনের কথা মনে পড়ছে, অসংখ্য বুদবুদের কথা মনে পড়ছে। কে ছিল আমার স্বপ্নে? কি দীপু, চুপ করে আছো কেন? শরীর খারাপ লাগছে? না না না, আমি হাসার চেষ্টা করলাম। আজ তোমার কি হয়েছে বলো তো? গুরুদেবের কাছে গিয়েও তুমি মনমরা ছিলে। শরীর ঠিক আছে তো? আমি বাইরে তাকালাম। দূরে মাঠের শেষে আকাশে জ্বলজ্বল করছে একটা তারা, একলা একটা তারা। আমারও নিজেকে আজকাল অমন একলা মনে হয়। শ্রী বৌদি বলল, গুরুদেব যে বললেন সব ঠিক হয়ে যাবে, সত্যি সব ঠিক হবে তো দীপু? আচ্ছা, আমি কি বলবো বলো তো? না, চিটু মামু যখন ওকে এত বিশ্বাস করেন, তখন নিশ্চয়ই ওর অলৌকিক ক্ষমতা আছে। আমি বললাম, আচ্ছা বৌদি, এসব না করে ভালো করে ডাক্তার দেখাও না। আজকাল তো শুনেছি বাচ্চা না হওয়াটা কোনো ব্যাপার নয়। আমার মনে হয় তোমরা ঠিকমতো ডাক্তার দেখাচ্ছ না। ডাক্তার? শ্রী বৌদি মাথা নিচু করল, তারপর ক্লান্ত গলায় বলল, সেটা তোমার পিসি আর দাদাকে বোঝাও না। মানে গুরুদেব তো আর ডাক্তার নয়, ওর কাছে গিয়ে কি লাভ বলো তো? চিটু মামু তো খুব বিশ্বাস করেন ওকে, তাই ভাবলাম। আচ্ছা, কেন এসব ভাবো বলো তো বৌদি? ডাক্তার দেখাও, নতুন দাকে নিয়ে যাও ডাক্তারের কাছে। পিসিমাকে কি অত ভয় পেলে চলবে? যাকে বাদ দাও। বৌদি দীর্ঘশ্বাস ফেলল। তুমি শুধু মামুকে আমার হয়ে থ্যাঙ্কস জানিয়ে দিও। থ্যাঙ্কস? আমার হাসি পেল। চিটু মামু কি কারোর থ্যাঙ্কসের জন্য বসে থাকে? অদ্ভুত এক মানুষ। সকলের সমস্ত সমস্যা সমাধানের জন্য চিটু মামু হাজির। মাছ দিতে যেদিন ভবানীপুরে গিয়েছিলাম, সেদিনই শ্রী বৌদি বলেছিল গুরুদেবের কথা। আমি অত পাত্তা দিইনি, আর সত্যি কথা বলতে কি, ভুলেও গিয়েছিলাম। অফিস নিয়েই তো পুরোপুরি ঘেঁটে আছি আমি, তার ওপর নতুন এক ঝামেলা তৈরি হয়েছে। তা সেসবের মাঝে ওই গুরুজির ব্যাপার স্যাপার কি আর মনে থাকে? গত পরশু রাত 1:30 নাগাদ শ্রী বৌদির ফোনে হঠাৎ মনে পড়ে গিয়েছিল সেদিনের কথা। বৌদির কথাগুলো নির্জন রাতের মধ্যে কাঁচের গুঁড়ো হয়ে যাচ্ছিল যেন। আমি বুঝছিলাম না। কি 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 হয়েছে বৌদি? আমি নার্ভাস হয়ে জিজ্ঞেস করেছিলাম। তুমি
তুমি ভুলে গিয়েছো ভাই, আমি আমি যে আর। বৌদির গলা ধরে গিয়েছিল, আমার খুব অসহায় লাগছিল। বৌদি এরম করো না, হ্যাঁ বলো কি হয়েছে বলো। আমি নিজের অজান্তেই চিৎকার করে উঠেছিলাম। আমার চিৎকারে বোধহয় কাজ হয়েছিল। বৌদি একটু সময় নিয়ে বলেছিল, তোমায় বলেছিলাম গুরুদেবের কথা, তুমি ভুলে গিয়েছো। কি হয়েছে বৌদি? আজকে মা আমায় সকলের সামনে। তোমায় কিভাবে বলবো দীপু। বৌদির গলা আবার অস্পষ্ট হয়ে যাচ্ছিল। কি বলছো তুমি বৌদি? পিসিমা কি বলেছে? আমি নাকি বন্ধা, আমি অলক্ষী, আমার জন্যেই তোমার নতুনদার নাকি উন্নতি নেই, আমি মরলে তোমাদের সকলের শান্তি হয়। হ্যাঁ, এসব কি বলছো তুমি? আরে এসব মোটেই এমন নয়। আরে তুমি তো জানো পিসিমা কেমন, আমার বাবাকেও তো কত খারাপ খারাপ কথা বলে। আরে ওসব কি ধরলে হয় নাকি? সকলের সামনে কেউ এসব বলে দীপু? আর তোমার দাদা, সেও তো। বৌদির গলার স্বর আবার ডুবে গেল। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, কিন্তু কোনো কোনো মেয়ের বোধহয় 4 ভাগই জল দিয়ে তৈরি। ওয়াটার ট্রিটমেন্টের কাজ করি আমি, কিন্তু এই জলের ট্রিটমেন্ট করার সাধ্য অন্তত আমার নেই। আরে নতুনদার কথা তুমি ধরো কেন বৌদি? জানো তো নতুনদা চুপচাপ মানুষ, প্লিজ তুমি কেঁদো না। আমি আর কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। জানো দীপু, তোমার নতুনদা মায়ের কথার কোনো প্রতিবাদ করেনি। আমার তো সমস্ত টেস্ট করানো হয়েছে, আমার তো কোনো ত্রুটি পাওয়া যায়নি। তার মানে তোমার দাদারই নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল আছে, কিন্তু ও তো পরীক্ষা করাবে না, ও শুধু মায়ের কথায় চুপচাপ সায় দিয়ে যাবে। বৌদির গলায় রাগ খুঁজে পাওয়া যাচ্ছিল। আচ্ছা এইসব কি আমার শোনার কথা? এও বুঝতে পারছিলাম না কেন বৌদি রাতে আমায় ফোন করলো, কিন্তু বৌদি এমনভাবে কথা বলছিল যে কারণটা যে জিজ্ঞেস করব সেই সুযোগটাও পাচ্ছিলাম না। আমি আর পারছি না দীপু, তুমি কালকে চিটু মামুর ওই গুরুদেবের কাছে আমাকে নিয়ে যাবে, প্লিজ প্লিজ নিয়ে চলো। ফোন রাখার পর থম মেরে বসেছিলাম। পিসিমা কি সত্যিই খুব অত্যাচার করছে? কি হয়েছে রে দীপু? কখন যে চিটু মামু এসে দরজায় দাঁড়িয়েছিল আমি বুঝতেই পারিনি। আমি বলেছিলাম, তুমি এখনো জেগে আছো? ওই একটা বই পড়ছিলাম, তা কে ফোন করেছিল? আমি সময় নিয়ে ধীরে সুস্থে বলেছিলাম পুরো ঘটনাটা। আমি আরও বলেছিলাম, পিসিমা সত্যি খুব বাজে করছে। আরে যার সন্তান নেই তার নিজের দুঃখই তো সব থেকে বেশি, তাই না? এসব যে এরা কেন বোঝে না কে জানে। মামু দাড়িতে হাত বুলিয়ে বলেছিল, মুকুট একটু মাথা গরম টাইপ, রাগলে ওর আর কাণ্ডজ্ঞান থাকে না। শ্রী অমন রিয়াক্ট না করলেই পারত। আরে কি বলছো মামু? আমি অবাক হয়েছিলাম। যাগে, তুমি কি তোমার গুরুদেবের কাছে শ্রী বৌদিকে নিয়ে যেতে পারবে? চিটু মামু বলেছিল, তা সে না হয় আমি ব্যবস্থা করে দেব, তবে গুরুদেব কাল থাকবেন না, পরশু তুই নিয়ে যাস, আমি মলয়ের গাড়িটা বলে দেব। আমি? আরে আমার কি অফিস নেই নাকি? তুমি যাও না মামু। চিটু মামু হঠাৎ গম্ভীর হয়ে উঠে দাঁড়িয়েছিল। না দীপু, আমি যাব না, তুই অফিস থেকে পরশু ছুটি নে, তারপর নিয়ে যা। আমায় আর কথা বলার সুযোগ না দিয়ে মামু বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। এই ব্যাপারটা আমি ঠিক বুঝি না। পিসিমার বাড়ির কোনো ব্যাপারে মামু সরাসরি থাকে না, দূর থেকে বা আড়াল থেকে সমস্ত কাজ করে দেয়, কেন কে জানে। যাই হোক, পরের দিন সকালেই শ্রী বৌদিকে ফোনে বিস্তারিত জানিয়ে দিয়েছিলাম, তবে গোটা ব্যাপারটাই আমার ভীষণ বোকা বোকা লাগছিল। পকেট থেকে মোবাইলটা পিক পিক করে উঁকি দিল হঠাৎ। শটান বর্তমানে পড়লাম আমি, অফিসের নাম্বার। কাল একটা বড় টেন্ডার আছে, তার কাজের বার চারটা আমাকে করতে বলা হয়েছিল। সেটার খোঁজ পড়েছে নিশ্চয়ই। ছুটিতে থেকেও নিস্তার নেই। হ্যাঁ বলছি। ফোনটা কানে লাগালাম। হ্যাঁ দীপাংশু, সমীরদা বলছি, একটু লাইনটা ধরো, রাধু স্যার কথা বলবেন। সেরেছে, আবার রাধু স্যার। এই ভদ্রলোক পুরো রাহুর মতন আমার পেছনে লেগেছেন। দীপাংশু। রাধু স্যারের গলাটা এক মুহূর্তের জন্য হৃৎপিণ্ডটা থামিয়ে দিল আমার। আবার কি কোনো গন্ডগোল হয়েছে? কিন্তু বার চার্টটা তৈরি করে তো আমি রাজকে দিয়ে এসেছিলাম। আমি বললাম, হ্যাঁ স্যার বলুন। কোথায় তুমি? স্যার আমি তো নর্থ 24 পরগনায়। ওখানে কি করছো? অফিসে আসোনি কেন? আমি আমতা আমতা করে বললাম,
স্যার আমি তো ছুটি নিয়েছি। সেই জন্যেই তো বলছি কাজটা শেষ না করে ছুটি নাওটা কোন অক্কেলে। কি হয়েছে স্যার? আমি নিজের নার্ভ শক্ত করার চেষ্টা করলাম। না মানে যদি খুলে বলেন তাহলে আমি সলভ করার চেষ্টা করতে পারি। ও, রাধু স্যার যেন একটু থমকালেন, তারপর সামান্য শান্ত গলায় বললেন, বার চার্টটা কই দীপাংশু? টেন্ডারের জন্যে পেপার্স মেলাতে গিয়ে দেখছি সেটা নেই। তোমায় তো ওটা করতে বলা হয়েছিল, সেটা কোথায়? বার চার্ট? আমি অবাক হলাম। দেখলাম শ্রী বৌদি আমার দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, সেটা কোথায় রেখে গেছো? স্যার ওটা আমি তৈরি করে প্রিন্ট আউট নিয়ে তো রাজকে দিয়ে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু ও তো বলছে তুমি ওকে দাওনি। স্যার আমি সত্যি বলছি, আমি ওকে দিয়ে এসেছি। আমি ডেসপারেট হলাম। আরে স্টপ ইট, তোমরা কি নার্সারির বাচ্চা নাকি? রাধু স্যার ধমক দিলেন। তা এখন কি করা যাবে বলো? আমি মনিকে ফোনে বলে দিচ্ছি কম্পিউটারের কোন ড্রাইভে আমি সেভ করেছি ফাইলটা। ও 5 মিনিটের মধ্যে প্রিন্ট আউট বের করে দিচ্ছে। আমি গলাটাকে শান্ত রাখার চেষ্টা করলাম। দেন মেক ইট ফাস্ট। ফোনটা কেটে আমি সঙ্গে সঙ্গে মনিকে ফোন করলাম, তারপর গোটা ব্যাপারটা ওকে বললাম। মনি যথেষ্ট সিনসিয়ার, আমি জানি ও ঠিক কাজটা করে দেবে। তবু যতক্ষণ না ও প্রিন্ট আউটটা নেয় আমি লাইনে থাকলাম। রাজ যে কী ধরনের ছেলে সেটা ক্রমশই বুঝতে পারছি আমি। গতকাল যখন ওকে পেপারগুলো দিলাম ও আমায় বলল তখনই ওগুলো স্যারের টেবিলে রেখে আসবে, আর আজ বলে কিনা আমি ওকে কোনো পেপারই দিইনি। ফোনটা কেটে আমি ঘাম মুছলাম। উফ, আজ আর একবার ঝাড় খেতাম আমি। রাধু স্যার তো মনে হয় আমাকে ঝাড় দেওয়ার জন্য ছুতো খোঁজেন। আসলে বাংলাদেশের সেই নাসিম গ্রুপের ব্যাপারটা বোধহয় এখনো ভুলতে পারেননি। যেদিন প্রথম রাধু স্যারের মুখোমুখি আমি হই, আমি বুঝতেই পারিনি কেন আমি ঢোকা মাত্রই স্যার অমন বলেছিলেন আমাকে। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে। তুমি নাসির গ্রুপের ডিরেক্টরদের কি বলেছ? আমি ভাবছিলাম ব্যাপারটা কে বলল, ওয়াহিদ না হাসনাত। আমি নিজে ফোন করেছিলাম ওদের করিমকে। তুমি কি সব ঘুষ টুস হাবিজাবি এসব কথা বলেছ? তোমার কি মাথাটা খারাপ নাকি তুমি ইডিয়েট? স্যার অ্যাকচুয়ালি আমি কথা খুঁজে পাচ্ছিলাম না। মালিক যে নিজে পার্টিকে ফোন করবে সেটা আমি বুঝতে পারিনি। শাট আপ! তোমাকে আমরা টাকা দিচ্ছি কেন? তুমি কথা বলতে শেখোনি? স্যার ওরা এমন ডিসকাউন্ট চেয়েছিল যে তার সঙ্গে ওরকম কাটমানি। আমি স্যার সত্যি তেমন কিছু বলিনি। আর যারা ডিরেক্টর তারা কিভাবে ঘুষ নেয় সেটা তো ঠিক বুঝতে পারিনি। আমি ভাবছিলাম নিশ্চয়ই এতে কোনো ব্যাপার আছে। এতে কি ব্যাপার থাকবে? আই এম পিসড অফ ফর ইয়োর বিহেভিয়ার। কিন্তু সবুজ বলল তোমায় যেন আর একটা চান্স দিই। আর ওয়াহিদ, হাসনাত এরাও তোমার প্রশংসা করেছে, তাই তোমায় আমি আর কমাস দেখব। কিন্তু ফের যেন এমন অভিযোগ আমি না পাই। ক্লিয়ার? আমি মনে মনে বলেছিলাম, ক্রিস্টাল ক্লিয়ার। এয়ারপোর্ট অঞ্চল ছাড়িয়ে গাড়ি এবার রাজারহাটের রাস্তা ধরবে। আমি জলের বোতল থেকে জল খেলাম একটু। আমার সময় একদমই ভালো যাচ্ছে না। কি হয়েছে? প্রশ্ন করল শ্রী বৌদি। আমি হাসলাম। না ও কিছু না, অফিসের একটা কাজ আটকে গিয়েছিল তাই ওখান থেকে ফোন করেছিল। শ্রী বৌদি বলল, তোমাদের কাজকর্মে খুব ঝামেলা না? আমি দীর্ঘশ্বাস ফেললাম। বললাম, বেঁচে থাকাই আজকাল দায় হয়ে গিয়েছে বৌদি, ওসব আর চিন্তা করি না। আচ্ছা সেই মেয়েটাও তাহলে এত সব ঝামেলাই নেয়? কোন মেয়েটা? আমি ভুরু কুঁচকে বৌদির দিকে তাকালাম। ন্যাকামোটা তুমি বেশ ভালোই শিখেছ দেখছি। ওই যে ছোট ছোট চুল, বিশাল বড় বড় চোখ, সেই মেয়েটা। রাজারহাটের চওড়া রাস্তার পাশের মাঠগুলো হঠাৎই জায়গা বদল করে আমার ভেতরে যেন ঢুকে পড়ল, আর তার ভেতর দিয়ে আচমকা অদ্ভুত সুন্দর একটা হাওয়া বয়ে গেল ক্ষণিকের জন্যে। সে হাওয়ার স্পর্শ বড় আনন্দময়। সে হাওয়ার স্পর্শ আবার বড় বিষণ্ণ। ভালো লাগার মাঝেও যে এত খারাপ লাগা লুকিয়ে থাকতে পারে সেটা আজ আবার নতুন করে বুঝলাম। আমি তো ঠিক করেছিলাম আর কোনোদিনও এমন অবস্থায় নিজেকে ফেলবো না। তাহলে নিজের কাছে ধরা পড়ে যাওয়ার মতন এম্বারেসিং ব্যাপার আর কোনো কিচ্ছু হয় না। কিন্তু তা বলে তো অন্যের কাছে তা ধরা পড়তে দেওয়া যায় না। আমি বললাম, আরে কোন মেয়েটা? দেখো বৌদি, কোনো মেয়েকে লক্ষ্য করার মতন মানসিক অবস্থা কিন্তু আর আমার নেই, তুমি তো জানো। দেখো দীপু, বৌদি আমার দিকে ঘুরে বসলো। অতীত নিয়ে খামোকা চিন্তা করো কেন? আজকে গুরুদেব কি বললেন? বললেন এই জীবনটা বুদবুদের মতন, ক্ষণস্থায়ী, পলকা।
তাই যতটা সময় পাচ্ছ সেটা পুরোপুরি কাজে লাগানো উচিত। না বলা কথাগুলো বলে ফেলতে, একটু দাঁড়িয়ে চারিদিকটা উপভোগ করতে। তুমি কেন এখনো সেই অতীতে আটকে আছো? আচ্ছা, মানুষ তো পড়ে যেতেই পারে, কিন্তু তাই বলে সে কি আর উঠবে না? ফেটে যাওয়ার আগে, মিলিয়ে যাওয়ার আগে বুদবুদ কি একটু হাওয়ায় নেচে নেয় না? কি দীপু, আমি ভুল বলছি? বুদবুদ, শহরময় বুদবুদ উঠছিল না? আর তার ভেতরে কে যেন দাঁড়িয়েছিল। এখন কি অস্পষ্টভাবে চিনতে পারছি তাকে? আমি মাথা নিচু করলাম। কি হবে আবার দুঃখ পেয়ে? সেদিন এই মলয় কাকুর গাড়ি নিয়েই তো গুরুদেবকে নর্থ কলকাতার ওই বাড়ি থেকে আমাদের বেলঘড়িয়ার বাড়িতে নিয়ে যাব বলে গিয়েছিলাম। কিন্তু গিয়ে কার মুখোমুখি পড়লাম আর কি দেখলাম? ওর একজন প্রেমিক রয়েছে, আর ওর প্রেমিকের বাড়িতে আমি দাঁড়িয়ে আছি গুরুদেবকে নেওয়ার জন্য। আর ও কি বলল আমায়? আমি ওর প্রেমে পড়েছি কিনা। এতটা নিষ্ঠুরভাবে কেউ বলতে পারে? আমার মুখের যন্ত্রণা কি তোরা দেখতে পাইনি? ওর বয়ফ্রেন্ড প্রথমে খানিকটা হকচকিয়ে গেলেও পরে কিন্তু আমার হেনস্থাটা উপভোগই করছিল। তোরা বলেছিল, কি কেস বলুন তো? আপনি কি বিবেকের রোলে অভিনয় করছেন নাকি? যখন তখন হাজির হচ্ছেন, ব্যাপারটা কি? আমার নিজের গালে চড় মারতে ইচ্ছে করছিল। কেন তোরাকে দেখে আমি গাড়ি থেকে নামতে গেলাম। কি হলো, কোনো কথা বলছেন না কেন? আমি মাথা নিচু করে বলেছিলাম, সরি টু বদার ইউ, আমার কিছু বলার নেই। ইউ পিপল জাস্ট এনজয় ইচ আদার। আমি হেঁটেই গাড়ির দিকে ফিরে এসেছিলাম। মেয়েটা বোধহয় কিছুতেই সেই চাটনির এপিসোডটা ভুলতে পারে না। সেই বিকেলের কষ্টটা আবার ফিরে এলো আমার মনে। মেয়েটার প্রতি কেন এত দুর্বল হয়ে পড়ছি আমি? ওকে তো আমি ভালো করে চিনিই না, মাত্র কয়েকবার দেখেছি। তাহলে এই শেষ অক্ষরের প্রশ্নে এসে আমার গলা বন্ধ হয়ে যায়। আমি কিছুই খুঁজে পাই না। মনে হয় উত্তরটা হাতের কাছে রয়েছে, তবু যেন খুঁজে পাচ্ছি না। ওকে দেখলেই আমার হাতে পায়ে ঝিঁঝি ডাকে। কেন? কেন ওর মুখ আজকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে শেষ মুহূর্তে আমার মনে পড়ে? কেন এমন ভালো না বাসার প্রতিজ্ঞা ঘুণ ধরা কাঠের স্ট্রাকচারের মতন ভেঙে পড়ছে আমার? শ্রীবৌদি হঠাৎ আমার চুপ করে যেতে দেখেই বোধহয় আর কথা বাড়ালো না। জানলা দিয়ে অন্ধকার হয়ে আসা শহরটা দেখতে লাগলো। পিসিমার বাড়িতে পৌঁছানো মাত্রই একটা ছোটখাটো বিস্ফোরণ হলো। পিসিমা বটুকদার ঘরের সামনে গম্ভীর মুখে দাঁড়িয়েছিল। সকালে যাওয়ার সময় পিসিমা ছিল না, বজবজে কার একটা বাড়িতে গিয়েছিল। আমরা ভেবেছিলাম পিসিমা ফেরার আগেই ফিরে আসবো, কিন্তু পিসিমা যে আগেই। আমায় দেখে পিসিমা বলল, আমার পেছনে পেছনে এতটা বার বেড়েছে তোদের? গুরুদেব পেটে বাচ্চা ফলাবে, সবাই কি ভেবেছে আমি জানতে পারবো না? আর দীপু, তোর চিটু মামুর খুব পরোপকারের শখ বেড়েছে, তাই না রে? দাঁড়া, আমি মজা দেখাচ্ছি। আমি শঙ্কিত হয়ে দাঁড়িয়ে রইলাম। মজাটা যে খুব একটা মজাদার কিছু হবে না সেটা আমি ভালোই বুঝতে পারছি। পিসিমা দাঁতে দাঁত পিষে বলল, সব ভুলে গিয়েছে না? দাঁড়াও, হচ্ছে। কে ভুলে গিয়েছে সব? আমি, শ্রীবৌদি, না চিটু মামু? আর কি ভুলে গিয়েছে? আর কি হবে? আমি ভ্যাবলার মতন মুখ করে দাঁড়িয়ে রইলাম। মনে হলো জটিল কোনো একটা ধাঁধার মধ্যে পিঁপড়ে যেমন আঠার মধ্যে আটকে যায়, সেইভাবেই আমিও আটকে গিয়েছি। ভদ্রমহিলার হাইটটা দেখার মতো, কমসে কম 5-10 তো হবেই। দেখলে মনে হয় বাস্কেটবল কোর্ট থেকে সোজা উঠে এসেছেন এই চেম্বারে। আর হাইটের সঙ্গে মানানসই গলার ভয়েস, ঠিক যেন ফিমেল অমিতাভ বচ্চন। তবে চেহারা বা গলার আওয়াজ যেমনই হোক না কেন, ভদ্রমহিলা খুব এফিশিয়েন্ট আর লজিক্যাল। গত 4 দিন হলো উনি আমাদের এই কলকাতার ব্রাঞ্চে এসে জয়েন করেছেন। নাম রাজবালা ভার্মা। এসেছেন জিএম প্রজেক্ট হিসাবে। তবে এখানের সবটাই নাকি দেখবেন, বিশেষ করে 2টো রিজিয়নের ওপর কনসেন্ট্রেট করার জন্য নাকি বোর্ড অফ ডাইরেক্টরস থেকে ওর ওপর নির্দেশ আছে। গতকালই রাজবালা একটা মিটিং করেছেন আমাদের সবাইকে নিয়ে। বলেছেন ইস্টার্ন রিজিয়নের 2টো রাজ্যে আমাদের তেমনভাবে কাজ হচ্ছে না। এই 2টো রাজ্য হলো ত্রিপুরা আর বিহার। এই 2টো রাজ্যে কাজের সুযোগ গত 1 বছরে হঠাৎ খুব বেড়ে গিয়েছে। তাই রাজবালা ভার্মার প্রথম কাজ হবে এই 2টো রাজ্যে আমাদের বিজনেসটা বাড়ানো। এই জন্য ওর প্ল্যান খুব সোজা।
আমাদের গোটা সেলস টিমটাকে 3 ভাগে ভাগ করে একটাকে বিহার, একটাকে ত্রিপুরা আর শেষ ভাগটাকে লোকাল অঞ্চলে ছেড়ে দেওয়া। আর সেজন্য সেলসের সকলের সঙ্গে উনি আলাদা আলাদাভাবে কথা বলছেন। এই যে আমি এসে ওর ঘরে বসেছি এখন, তার কারণ উনি আমার সঙ্গেও কথা বলতে চান, কিন্তু উনি এখনো কথা বলছেন না। মানে বলছেন, কিন্তু আমার সঙ্গে নয়, কানে হেডসেট লাগিয়ে অন্য কারোর সঙ্গে বলছেন। প্রায় 15 মিনিট হয়ে গেল আমি চুপচাপ বসে রয়েছি। অগাস্টের প্রথম, কদিন হলো বৃষ্টি নেই। প্যাচপ্যাচে ঘাম আর সূর্যের জ্বালায় আমাদের মতন সেলস জীবীদের প্রাণ ওষ্ঠাগত। সেখানে এমন ঠান্ডা ঘরে বসে থাকাটা একটা ওয়েলকাম ব্রেকের মতন আমার কাছে। সত্যি বলতে কি বেশ একটু ঢুলুনি আসছে আমার। কদিন ধরে মেজাজটাও ঠিক নেই, তাই রাতে ঘুমটাও কেমন যেন ছাড়া ছাড়া হচ্ছে। আমি ঘড়ি দেখলাম, 6:30 বাজে। 7টায় চারুর সঙ্গে দেখা করার কথা আমার। লাইব্রেরি থেকে ফেরার পথে আমার অফিসেই ও আসবে। আমার 2টো ডিভিডি রয়েছে ওর কাছে, সেটা ফেরত দিতে আসবে। আমি বলেছিলাম থাক না, পরে নেব, কিন্তু চারু শোনেনি। বরং বলেছিল, আমি প্রায় 10 দিনের জন্য দিল্লি যাচ্ছি, অতদিন ডিভিডি 2টো আটকে রাখার তো কোনো মানেই হয় না। তাছাড়া তোর সঙ্গে আমার একটা কথাও আছে। আমি জানতাম কি নিয়ে কথা বলতে চায় চারু, কিন্তু আমি তা চাই না। সেটা ওকে বলেওছি সরাসরি, কিন্তু চারু শোনার পাত্রী নয়, তাই ওকে আর নিরস্ত করতে পারিনি। তবে চারু কি নিয়ে কথা বলবে সেটা জানি বলেই বোধহয় বুকের ভেতর ছোট একটা খেজুর কাঁটা বিঁধে আছে। সরি বিষ্ণু, ইট ওয়াজ রিয়েলি আন ইম্পর্টেন্ট কল। রাজবালার কথায় আমার ঘোর কাটল। দেখলাম হেডসেটটা খুলে ল্যাপটপটা বন্ধ করে রাজবালা আমার দিকে তাকিয়ে হাসছেন। আমি বললাম, দ্যাটস অল রাইট ম্যাম। Actually, we are going for a sort of collaboration. জার্মানির এক রেজিন ম্যানুফ্যাকচারের সঙ্গে আমরা টাই আপ করবো ভাবছি। এটার দায়িত্ব আমায় দেওয়া হয়েছে। যাকগে, ব্যাক টু আওয়ার লিটল ওয়ার্ল্ড অফ চেস অ্যান্ড রেস। তোমার হিস্ট্রি অ্যাজ আ সেলস পার্সন ইজ কোয়াইট গুড। তা আমায় বলা হয়েছে তোমায় যেন আমি আরও পুশ করি। তুমি যথেষ্ট ভালো কাজ করছো, প্রবাবলি দ্য বেস্ট ইন দিস অফিস। বাট রিমেম্বার, বেস্ট ক্যান বি বেটার। হ্যাঁ, আমি ভাবছি তোমায় বিহারে একটা কাজে পাঠাবো। খুব বড় কাজ নয়, 1-1.5 কোটি টাকার মতন, বাট কম্পিটিশন ইজ টাফ। এখান থেকে অ্যাকোয়া যাবে, তাছাড়া সাউথ থেকে 2টো বিগ পার্টিও আসবে। এমন একটা কাজ আসলে গেটওয়ে টু দ্যাট এরিয়া। বাই হুক অর বাই ক্রু কাজটা আমাদের পেতেই হবে। হ্যাঁ, এখানে কনসালটেন্ট ফার্ম আছে, তারা টেকনিক্যাল ব্যাপারটা ফিক্স করার পর তার ওপর নির্ভর করে প্রাইস বিডটা জমা দেওয়া হবে। বৈভব প্রথমটা ফলো আপ করবে অ্যান্ড ইউ উইল ফিনিশ ইট। যাতে বৈভবের কাজটা পণ্ড না হয় সেটা দেখাটাই হবে তোমার কাজ, বুঝেছ? ইয়েস ম্যাম। রাজবালার দীর্ঘ লেকচারে আমার মাথাটা ভার ভার লাগছে। এক নাগারে কথা শুনতে শুনতে ঢুলুনিটা যেন আরো বেশি করে পাচ্ছিল। ইজ এভরিথিং অল রাইট? রাজবালার ভুরু কুঁচকে গেল। ইয়েস ম্যাম। আমি গা ধারলা দিয়ে উঠলাম। শোনো বিষ্ণু, এই কাজটা আমাদের চাই। বৈভবের সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে। হ্যাঁ, ও তোমাকে কাজের সব বুঝিয়ে দেবে। ডোন্ট ফেল মি, কেমন? ম্যাম, কবে থেকে কাজ শুরু হবে? শুরু হয়ে গিয়েছে ডিয়ার। কনসালটেন্টের লোকেদের সঙ্গে প্যাক্ট করা, কোম্পানির পারচেস ডিপার্টমেন্টের সঙ্গে প্যাক্ট করা। হ্যাঁ, বৈভব শুরু করে দিয়েছে সব। তবে টেন্ডার পাবলিশ হবে নেক্সট উইক। ওদের প্রজেক্টটা নিয়ে খুব তাড়া আছে। টেকনিক্যাল পার্ট ফ্রিজ করে ওরা দ্রুত প্রাইস ওপেন করে দেবে। বাই অক্টোবর রেজাল্ট উইল বি আউট। সো তোমায় ফাইনাল ল্যাপে কিছুদিন কাটিহারে থাকতে হবে। তাই পার্সোনাল কাজ থাকলে মিটিয়ে নাও। তবে একা নয়, তোমার সঙ্গে আমি প্রিয়মকেও পাঠাবো। একা মেয়ের পক্ষে হয়তো জায়গাটা একটু অস্বস্তিকর হতে পারে। কোনো প্রবলেম নেই ম্যাম, আমি এতে অভ্যস্ত। গুড। রাজবালা উঠে দাঁড়ালেন। আপাতত কথাবার্তা শেষ। প্রায় 7টা বাজে। আমি টেবিল থেকে ব্যাগটা তুলে লিফটের দিকে হাঁটা দিলাম। চারু কি এসে গিয়েছে? বুকের কাঁটাটা আবার খচ করে উঠল। নিজের ব্যক্তিগত কথা কারোর সঙ্গে আলোচনা করতে আমার ভীষণ খারাপ লাগে। চারু রিসেপশনেই বসেছিল, সঙ্গে আজকে উদিত আছে। ছেলেটাকে দেখেই কেমন একটা মেজাজ খারাপ হয়ে গেল আমার।
একটা শর্ট পাঞ্জাবির সঙ্গে পায়ের কাছটা ছেঁড়া একটা জিন্স পরে আছে। দুটোই বোধহয় আলেকজান্ডারের সময় থেকে কাঁচা হয়নি। গালে দাড়ি আর বড় বড় শোল মাছের মতন গোঁফ। ইস, ছেলেটা নিশ্চিত চান করে না। আমাদের কর্পোরেট অফিসের সঙ্গে ছেলেটার অ্যাপিয়ারেন্সটা না একদম যায় না। আমাকে দেখা মাত্রই ওরা উঠে দাঁড়ালো। আমি ওদের কাছে গিয়ে বললাম, চল বাইরে গিয়ে কোথাও বসি। তোর ছুটি হয়ে গিয়েছে? চারু প্রশ্ন করলো। হ্যাঁ, কটা বাজে দেখেছিস? চল, সামনে একটা কফি জয়েন্ট আছে ছোট্ট, সেখানে বসি। আমি হাত দিয়ে রাস্তার উল্টো দিকের ক্যাফেটাকে দেখালাম। ক্যাফেতে বসে ডিভিডি দুটো ফেরত দিয়ে চারুই কথা শুরু করলো। তোকে দুটো কথা বলার আছে আমার, শুনবি তো? হ্যাঁ, কেন শুনবো না? বিরক্তি চেপে স্বাভাবিক গলায় কথা বলার চেষ্টা করলাম আমি। প্রথমটা উদিতকে নিয়ে। হ্যাঁ, বল না। আমি বললাম। চারু অনেক পাল্টে গিয়েছে। চারু কিছু বলতে গিয়েও থামলো। ওয়েটার এসে সামনে দাঁড়িয়েছে। আমি কফি আর স্যান্ডউইচ বললাম। আমার বেশ খিদে পেয়েছে। চারু বলল, তোরা উদিতের একটা চাকরির ব্যবস্থা তোকে করে দিতে হবে। কি বলছিস তুই? চাকরি? আমি বললাম, তোকে তো আগেও বলেছিলাম, মনে নেই? শোন না, তোদের কোম্পানি না পেপারে বিজ্ঞাপন দিয়েছে, তোদের অ্যাকাউন্টসে লোক নিচ্ছে। ওই তো গতকালের পেপারেই ছিল, তুই একটু বললেই হয়ে যাবে। আরে ওফো, আমি কি করব বলতো? সামান্য অসহায় লাগলো আমার। তুই প্লিজ বল না তোর সিনিয়র কাউকে। চারু হাত দিয়ে আমার হাতে চাপ দিল। শোন, বাচ্চাদের মতো কথা বলিস না। আমার সেলস ডিপার্টমেন্টের সঙ্গে অ্যাকাউন্টসের কোনো যোগাযোগ নেই, আর গোটা রিক্রুটমেন্টের ডিসিশনটা আমাদের হেড অফিস থেকে হয়। আমার কথা শুনবে কেন ওরা? তোর বসকে বল না। উদিতের তো অ্যাকাউন্টেন্সিতে অনার্স ছিল, খুব ভালো রেজাল্ট না হলেও অনার্সটা রেখেই পাশ করেছে। দেখ না, আমি ওর মার্কশিটও নিয়ে এসেছি। আরে প্লিজ আন্ডারস্ট্যান্ড চারু, আমি দেখে কি করব? এটা আমার কোম্পানি নাকি? তোরা থ্রু প্রপার চ্যানেল অ্যাপ্লাই কর, ডাক পেলে ইন্টারভিউ দিলেই হবে। এবার উদিত বলল, তোরা আমাদের সামগ্রিক বেঁচে থাকার মধ্যে আমরা যদি পরস্পরের দিকে সাহায্যের হাতটা না বাড়িয়ে দিয়ে একে অন্যের দুঃখে সহমর্মিতা প্রকাশ করতে না পারি, তাহলে কি এই জন্মের কোনো অর্থ হয়? তুমি যদি একবার তোমার বসকে বলো, তাহলে আমার মনে হয় কাজটা হয়ে যাবে। দুম করে রাগটা মাথায় চড়ে গেল আমার। আমি দাঁত চেপে বললাম, তোমার মনে হওয়ার ওপর কি আমাদের কোম্পানিটা চলবে? আর শোনো, সব জায়গায় দাদা ধরলে হয় না। জীবনে না যোগ্যতা বলেও একটা ব্যাপার আছে। কবিতা লেখার সঙ্গে ওটাকে গুলিয়ে ফেলো না। মানে তুমি কি বলতে চাইছো? উদিত হঠাৎ চিৎকার করে উঠল। বলতে চাইছি, সবসময় ওসব 2 নম্বরই লাইনটা নিলে হয় না। সাকসেসের কোনো শর্টকাট নেই, সবটাই রক্ত ঘাম সব ঝরিয়ে পেতে হয়। তোমার লজ্জা করছে না চারুকে দিয়ে তুমি আমাকে এসব বলাচ্ছ? আমার মনে হলো এক থাপ্পড়ে উদিতের মাথাটা ঘুরিয়ে দিই। চুপ কর তোরা, একদম চুপ। আমি অবাক হয়ে দেখলাম চারু দাঁড়িয়ে উঠেছে। চোখ মুখটা ওর লাল হয়ে গেছে, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এ কোন চারু? একে তো আমি চিনি না। চারু বলল, তোরা আর একটাও কথা বলবি না। আমি বুঝে গেছি তুই আমার কেমন বন্ধু। আসলে না তুই স্বার্থপর, নিজেরটা ছাড়া আর কারোরটা বুঝিস না। খুব বড় বড় লেকচার দিতে শিখেছিস না? এই জন্যে, শুধু এই জন্যই অভিনন্দন তোকে ছেড়ে দিয়েছে। বেশ করেছে। আমার দিকে আর না তাকিয়ে উদিতকে নিয়ে চারু বেরিয়ে গেল। মাঝে মাঝে চারিদিকে সমস্ত শব্দ মুছে যায়। আলো বা অন্ধকার ভালো করে বোঝা যায় না। শত্রু মিত্র সব গুলিয়ে যায়। মনে হয় শুধু ওকে বিদ্ধ করার জন্যই প্রাণ পেয়েছে। ওর মাংস ছিঁড়ে নিয়ে নিজের ক্ষুধা নিবারণের জন্যই পৃথিবীতে এসেছে। মনে হয় মানুষ হয়ে ওঠার সমস্ত ধাপগুলোই আসলে মেকি, আসলে চামড়ার তলায়। আমরা এখনো জানোয়ার ছাড়া আর কিচ্ছুই নই, কেউ নই। গুরুদেব ব্যাপারটা আমার চিরকালই খুব অপছন্দের জিনিস। গুরুগিরির মধ্যে কেমন যেন একটা চিটিংবাজির গন্ধ পাই আমি। মনে হয় একটা গসিপ মঙ্গার লোক অন্যের হাঁড়ির খবর নিয়ে ভেতরে ভেতরে একটা স্যাডিস্টিক প্লেজার পায়, আর ভরং দেখাতে নীতি কথা শোনায়। যে নিজে সংসারের বাইরে থাকে, সেই সংসারী মানুষদের সমস্যার সমাধান করবে কিভাবে?
তার উপর ওই গুরুদেব ধরনের লোকেদের হাত দেখা, পা দেখা, ভবিষ্যৎ বলা, এসব নিয়ে বাহাদুরি দেখানো আমার দু চক্ষের বিষ। হাতের রেখার মধ্যে কিভাবেই বা ভবিষ্যৎটা লুকিয়ে থাকে শুনি? এমন একটা লোক কিনা আমায় জাজ করবে। অভি আমায় এমন একটা লোকের সামনে নিয়ে এলো কেন? ও কি জানতো না এসব আমি দু চক্ষে সহ্য করতে পারি না? সেদিন মেট্রো থেকে নেমে এমনিতেই আমি একটু কনফিউজ ছিলাম। তার ওপর হঠাৎ ওই দীপাংশুকে দেখে একটু রুড ব্যবহার করে ফেলেছিলাম। ওর এমন ম্লান মুখে মন খারাপ করে চলে যাওয়াটা আমাকে খুব খোঁচাচ্ছিল। হঠাৎই নিজেকে প্রয়োজনের চেয়ে বেশি স্মার্ট মনে হচ্ছিল আমার। মনে হচ্ছিল অন্যকে কষ্ট দেওয়ার মধ্যে আসলে কিন্তু কোনো কৃতিত্ব নেই। এরকম একটা জগা খিচুড়ি মন দিয়ে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম অভির মায়ের সামনে। তার উপর মনের ভেতর অভির ওইসব চাকরি ছাড়ার কথাগুলো অ্যাসিডের মতন আমায় জ্বালাচ্ছিল। অভির মা আমায় দেখে বলেছিল, বাবু, এই তোর সেই সুন্দরী? ও তা ও মা, অমন ব্যাটা ছেলের মতো চুল ছেঁটেছে কেন রে? অভি কিছু বলতে গিয়েও বলেনি, টোকা দেওয়া কেলনোর মতন গুটিয়ে গিয়েছিল একদম। তা এসো, আর সময় নষ্ট করে লাভ নেই, গুরুদেবের সামনে এসে 10 মিনিট বসো, দেখি তোমার পেটে পেটে কত আছে। ভদ্রমহিলা আমায় আঙুলের ইশারায় নিজের পেছনে যেতে বলে সামনের ঘরে ঢুকে গিয়েছিল। আর আমি শুনেছিলাম অভি বলছে, চলো চলো, মাথা না হলে রাগ করবে। আবছাভাবে নিজের মাথার ভেতর ব্লক ব্লক শব্দ শুনছিলাম আমি। লাভা ফুটছে। রাগের আগ্নেয় পাহাড়ের তলায় ওলট পালট শুরু হয়েছিল। বুঝতে পারছিলাম এমন চললে একটা কেলেঙ্কারি হবেই। তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করছিলাম। ভাবছিলাম যাই হোক মাথাটা ঠান্ডা রাখব। ভেতরের ঘরে মাথা কামানো নাশপাতি রঙের একটা মানুষ বসেছিল। লোকটার পরনে হলুদ রঙের আলখাল্লা, হাতে একটা জপমালা, মুখে সবই তো জানি ব্র্যান্ডের প্লাস্টিকের হাসি। প্রণাম করো বলে ভদ্রমহিলা প্রায় উপুর হয়ে লোকটার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়েছিল। কেন, কে উনি? আমি পাল্টা প্রশ্ন করেছিলাম। গুরুদেব, মা যা বলছে তাই করো না। প্রায় ধমক দিয়ে অভি নিজেও উল্টে পড়েছিল লোকটার পায়ে। না না, ঠিক আছে, ও তো নাবালিকা। লোকটাই এমন করে অভি আর মাকে আশ্বস্ত করেছিল যেন আমি 2 বছরের বাচ্চা মেয়ে। গুরুদেব, আপনাকে এই মেয়েটির কথাই বলেছিলাম, ওকে দেখে বলে দিন তো ও আমার ছেলের স্ত্রী হওয়ার যোগ্য কিনা। হোয়াট দ্য! প্রায় মুখ ফসকে বেরোনো খারাপ কথাটা আমি যে কি কষ্টে আটকেছিলাম তা আমি জানি। এসো, আমার কাছে বসো। লোকটা গম্ভীর কিন্তু সুরেলা গলা দিয়ে একটা নাটক তৈরির চেষ্টা করছিল। দেখি তোমার কপালের লিখন কি বলছে। আমি না গিয়ে ঢেঁটার মতো দাঁড়িয়েছিলাম। ব্লক ব্লক শব্দটা যেন আরো দ্রুত হচ্ছিল। প্রাণপণে নিজেকে সংযত করছিলাম আমি। কি হলো, যাও। অভির গলায় স্পষ্ট অসহিষ্ণুতা টের পেয়েছিলাম আমি। এ কোন অভি? এর সঙ্গে এতদিন আমি সম্পর্ক রেখেছি? এই মেয়ে বড় অবাধ্য আর আত্মম্ভরি, প্রকৃত শিক্ষার বড়ই অভাব। দৈববাণীর মতন কথাটা বলে লোকটা চোখ বুঝেছিল। কি হলো, যাও বলছি। অভি আচমকা পেছন থেকে ঠেলা দিয়েছিল আমায়, আর ক্রেটার ভেঙে হু হু করে লাভা বেরিয়ে এসেছিল লোকালয়। কি বলেছিলাম না বলেছিলাম আমার স্পষ্ট মনেও নেই। শুধু মনে আছে গুরুদেবের থমকে যাওয়া মুখ, অভির রাগ থেকে ভয়ে যাওয়ার মেটামরফোসিস, আর মায়ের ঘৃণার দৃষ্টি। বাড়ি থেকে বেরিয়ে আমার সারা শরীর টলছিল। মনে হচ্ছিল উত্তর কলকাতার ওই গিঁট লাগা সুতোর মতন গলি ছেড়ে আমি আর বেরোতে পারবো না, আর পৌঁছাতেই পারবো না বাড়িতে। ওরা আমায় কি ভেবেছিল? আমি অভির স্ত্রী হওয়ার যোগ্য কিনা সেটা অভির বিচার করার ক্ষমতা নেই। তার জন্য ভাড়া করে লোক আনতে হবে। আর ধাক্কা, অভি আমায় ধাক্কা দিল, সবার সামনে ওভাবে গায়ে হাত দিল আমার। মনে হচ্ছিল আবার বাড়ির ভেতরে ঢুকে জুতো দিয়ে আচ্ছা করে কয়েক ঘা লাগিয়ে দিই ওকে। ও আমায় ভালোবাসে? প্রেম? এমন প্রেমের কোনোই প্রয়োজন নেই আমার। কোনো মতে প্রায় দৃষ্টিহীনের মতন সারা শহর হাতড়ে আমি বাড়ি ফিরে এসেছিলাম। রাতে খেতেও পারিনি, ঘুমোতেও পারিনি।
অসহ্য এক অপমান আমার শরীরের ভেতর পাক খাচ্ছিল। মনে হচ্ছিল কিভাবে যে আমি অভিনন্দনের মতন একজনের সঙ্গে এতদিন সম্পর্ক রাখলাম। তবে কি এখনো আমি মানুষ চিনতে শিখিনি? তবে কি যাদের ভালো ভাবি তারা ঠিক ততটা ভালো নয়, আর যাদেরকে অসহ্য ভাবি তারা ঠিক ততটা? আর ঠিক সেই মুহূর্তে অপ্রাসঙ্গিক, একদম অপ্রাসঙ্গিকভাবে আমার মনে পড়ে গিয়েছিল একটা মুখ, শান্ত, সামান্য ভীতু একটা মুখ। আমার রাগ করে অভির বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখে যে মুখটা আমার সামনে আসার সাহস দেখায়নি। কলকাতায় তখন ভোর হচ্ছিল। সূর্যের ঘোড়ারা দাপিয়ে আসছিল আকাশের রাস্তায়। পুরনো দেওয়ালের কোণা, ভিখিরির ঘুমন্ত মুখ, প্রাতঃভ্রমণকারীদের মাথা ছুঁয়ে আলো এসে পড়ছিল মর্নিং স্কুলের বাচ্চাদের চোখে মুখে। কলকাতা জাগছিল খবরের কাগজে, ট্যাক্সি ধোয়ার শাড়িতে, জাগছিল দুধওয়ালার সাইকেলে, সিগন্যালের হলুদ আলোর অবিরাম জ্বলানেভায়, ঘুমন্ত ফুটপাতবাসীদের চোখে মুখে। আর তার ভেতরে আমার ঘরের জানলায় দাঁড়িয়ে দূরে মেঘের রং বদলাতে দেখা আমির ভেতরেও কি অন্য একটা আমি জেগে উঠছিল? সম্ভাবনা, কোনো কিছু ঘটার সম্ভাবনাই আমাদের ভয় পাওয়ায় এবং ভালো লাগায়। একই সঙ্গে দুটো অনুভূতি আমার তৃতীয় সম্ভাবনার কথা মনে করাচ্ছিল কি? আমি প্রাণপণে অন্যদিকে মনটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। দেখছিলাম মাথায় ঝুড়ি নিয়ে ফুলওয়ালা ঢুকছে আমাদের পাড়ায়। দুটো শালিক এসে পরস্পরের ঠোঁট ঘষছে উল্টো দিকের গুলমোহরের ডালে। অফিস যাওয়ার মুখে অভির SMS এসেছিল, আই এম ব্রেকিং আপ উইথ ইউ, আই ওয়ান্ট মাই স্টাফ ব্যাক। আমি রিপ্লাই লিখেছিলাম, ফাক অফ। সেই শেষ আমাদের মধ্যে বাক্যালাপ, আরো সঠিকভাবে বললে SMS এর আলাপ। তবে হ্যাঁ, ওর গিফট করা একটা ঘড়ি, আইপড আর বেশ কিছু চিঠি আমার সঙ্গে রয়ে গিয়েছে, ওর ভাষায় স্টাফ। সেগুলো এখনো ফেরত দেওয়া হয়নি, তবে দিয়ে দেব। সময় পেলে ওই কাজটাই আমি প্রথম করব। এই আমাদের আলাদা হওয়ার কথাটা আমি মাহিদের এখনো বলিনি, শুধু চারুকেই বিশ্বাস করে বলেছিলাম। কিন্তু তখনও বুঝিনি বিশ্বাস ব্যাপারটা ছবি বিশ্বাসের মৃত্যুর সময় থেকেই অবসলিট হয়ে গিয়েছে। না হলে আজ চারু এমন করে বলতে পারত? আচ্ছা, এমন সব ডিবাকল হলে কি মানুষজন একটু কান্নাকাটি করে, বালিশ ভেজায়, কেউ যাতে বুঝতে না পারে সেজন্য চোখে মুখে জল দেয়, ঘন ঘন নাক টেনে বোঝায় যে কান্না ফান্না কিছু নয়, আসলে সর্দি লেগেছে? কিন্তু আমার চোখ তো চাঁদের মাটি, মাইলের পর মাইল তাতে শুধু হলুদ ধুলো। না খেয়েই খাবারের দাম দিয়ে আমি উঠলাম। পেটে একেবারেই খিদে নেই। ভাবলাম আজ আর মেট্রো টেট্রো নয়, সোজা ট্যাক্সি ধরে বাড়ি ফিরব। কিন্তু হাত তুলে ট্যাক্সি ডাকার আগেই মোবাইলটা বেজে উঠল। আচ্ছা জ্বালাতন কিন্তু। এখন কারোর সঙ্গে আমার কথা বলতেই ইচ্ছে করছে না। ভাবলাম ফোনটা না ধরে সাইলেন্ট করে দিই, কিন্তু পর মুহূর্তে মত বদলে ফোনটা ধরলাম। মাহি। কি রে তোরা, তুই কোথায়? মাহির গলার স্বরটা ঠিক সুবিধের ঠেকলো না আমার। বললাম, কেন, বাড়ি ফিরছি তো। তাড়াতাড়ি আয়, আবার একটা কেলেঙ্কারি হয়েছে। কি হয়েছে? মাহি এক মুহূর্ত দম নিল, তারপর উত্তেজিত গলায় বলল, অভির মা ফোন করে তোর মেশোকে খুব উল্টোপাল্টা কথা বলেছে। তোর মেশো তো একেবারে গুম হয়ে বসে রয়েছে, কিছু স্পষ্ট করে বলছেও না। জানিস তো রে, মানুষটা অসুস্থ। তুই কি করেছিস বলতো? আমাদের তো কিছু বলিসনি। আমি ঘিঞ্জি শহরটার দিকে তাকালাম। কোথাও একটা ট্যাক্সি দেখতে পেলাম না। তোমায় বললাম 4টে তাল দিতে, দিলে না তো। বিটুদা ঘাড়ের কাছে ঝুলতে থাকা 56টা চুলের গায়ে প্রাণপণে চিরুনি চালাতে চালাতে গম্ভীরভাবে আমার দিকে তাকালো। ভাদ্র মাসের রোদ তীরের মতন এসে বিঁধছে সবার শরীরে, তার সঙ্গে হিউমিডিটিও খুব বেশি। মনে হচ্ছে কে যেন সারা শরীরে লেডিকেনির রস লাগিয়ে দিয়েছে। একসঙ্গে 5-6টা রুমাল নিয়ে বাড়ি থেকে সকলের বেরোনো উচিত। আমরা সকলেই যেন বিরাট বড় একটা প্রেশার কুকারের মধ্যে বসে রয়েছি। আর এর মধ্যে বিটুদে কিনা তাল নিয়ে বেতাল প্রশ্ন শুরু করলো। কিছুক্ষণ আগে একটা খারাপ খবর পেয়ে এমনিতেই মটকাটা গরম ছিল, তার ওপর বিটুদার কথায় মেজাজটা আরো খারাপ হয়ে গেল আমার। কিন্তু আমরা সেই ক্যাটাগরির মানুষ যারা কিছুতেই নিজেদের রাগটাকে লোকের সামনে আনতে পারি না। সব কিছুর মতো
এখানেও আমার অসুবিধে হয়। ফলে বিটুদা মোটেই বুঝতে পারল না যে আমার মাথাটা গরম হয়ে গিয়েছে। বিটুদা আবার বলল, কি হলো, তালকানা হয়ে গেলে? আরে প্রশ্ন করছি, শুনতে পাচ্ছ না? পাশের পাড়ায় থাকি, সাইকেলে করে তালগুলো বাড়িতে দিয়ে আসতে কতক্ষণ লাগতো তোমার? না মানে, আমি ঘাম মুছে বললাম, চিটুমামু দিয়েছিল, কিন্তু সকালে আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়াতে আর যাওয়া হয়ে ওঠেনি। আজ বাড়ি ফিরে রাতে ঠিক দিয়ে আসবো। বিটুদা চিরুনিটা আঙুল দিয়ে চিরিত করে ঝেড়ে পকেটে ঢুকিয়ে বলল, আজকাল না সবাই খুব ব্যস্ততা দেখায়। যারা সত্যিকারের কাজের লোক তারা কিন্তু ব্যস্ততা নিয়ে বিজ্ঞাপন করে না। আসলে তোমাদের এই জেনারেশনের প্রবলেমটাই কিন্তু এটা, বুঝলে না? কাজের আগেই প্রচার চাও, সব কিছু নিয়ে একটা বিজ্ঞাপন। তা ব্যস্ততাটা কার জন্যে? হ্যাঁ, তোমার নিজের জন্যই তো। তাহলে সেটা নিয়ে আবার এত অ্যাডভার্টাইজ করো কেন? আমার মনে হলো পাশের ভাঙা ম্যানহোলটার ভেতরে বিটুদাকে গুম করে একটা আচ্ছাসে দিই। ভাবলাম, বলি, বিটুদাদের জেনারেশনের প্রবলেমটা হলো তারা সব বিষয়ে সব কিছু জানে এবং সব কিছু বোঝে। জ্ঞান দেওয়া ছেড়ে এরা যদি নিজেদের কাজটা মন দিয়ে করতো তাহলে আমাদের এমন একটা দেশে বেঁচে থাকতে হতো না। কিন্তু এই কথাটাও কিন্তু আমি বললাম না। বিটুদা ঘড়ি দেখে বলল, এই যা, কথা বলতে বলতে আবার অনেক দেরি হয়ে গেল। ওদিকে আবার আজ বিকেলের ট্রেনে আমার ডিউটি পড়েছে। শোনো দীপু, তালটা কিন্তু আজকে রাতেই দিয়ে এসো। হ্যাঁ, পরশুদিন তোমার বৌদি বড়া করবে, কেমন? বিটুদা চলে গেলে আমি রাস্তার দিকে তাকালাম। আবার কখন থেকে দাঁড়িয়ে আছি, বাসটা যে কখন আসবে। ভবানীপুরের এই বাস স্টপে মনে হচ্ছে সময়টা থেমে আছে যেন। এই ভ্যাপসা গরমে 1 সেকেন্ডকে মনে হচ্ছে 1 শতাব্দী। আজকের দিনটাই গন্ডগোলের। সকালে চিটু মামুর সঙ্গে একটা ঝামেলা হয়েছে আমার। আমি দাঁত ব্রাশ করে সবে পেপারটা নিয়ে বসেছিলাম, ঠিক তখনই চিটু মামু এসে বলেছিল, দীপু, আজ কি তোকে ডাইরেক্ট অফিসে যেতে হবে? কেন? আমি মুখ তুলেছিলাম। প্রশ্নের উত্তর কি কখনো প্রশ্ন হয়? আরে বল না, ডাইরেক্ট অফিসে যাবি? না, ভবানীপুরের একটা অফিসে যেতে হবে, অর্ডারের LOI দেবে। কেন, হঠাৎ জিজ্ঞেস করছো কেন? ভবানীপুরে? চিটুমামু হঠাৎ উৎসাহিত হয়ে উঠেছিল। হ্যাঁ, কেন? আরে কি হয়েছে বলবে তো। তাল তাল, বুঝলে না? তুই তালগুলো নিয়ে যা। চিটুমামু আকর্ণ হেসেছিল। কোথায় নিয়ে যাব, পার্টির কাছে? আমি অবাক হয়ে প্রশ্ন করেছিলাম। এই জন্যেই বলি তুই একটা ভোঁদাই। আরে পার্টির কাছে নিয়ে যাবি কেন? শোন, যখন ভবানীপুরেই যাচ্ছিস তখন মুকুটদের বাড়িতে 10টা তাল দিয়ে আয়, আর ওই লতুর ছেলেকেও একটু দেখে আয়। লতু বৌদির ছেলে হয়েছে? তা তাকে দেখতে যাব তাল নিয়ে? আরে কয়েকদিন আগে মুকুট ফোন করে তো দিনুদাকে খবরটা দিয়েছে, তা রথ দেখা আর কলা বেচা দুটোই সেরে আয়। না, আমি যাব না। পৃথিবীর এই একটা লোককেই আমি রাগ দেখাই। মানে, আরে যাবি না কেন? চিটু মামু খুব অবাক হয়েছিল। কারণ ওই তাল নিয়ে গেলে আমি সময় মতো পার্টির কাছে পৌঁছতে পারবো না, আর তাহলে চাকরিটা খুইয়ে সত্যি সত্যি রথের মেলায় আমাকে কলা বেচতে হবে। আর এই অফিস টাইমে লোকাল ট্রেন ঠেঙিয়ে মেট্রো রেল গুঁতিয়ে 10টা তাল নিয়ে যাওয়া যায় নাকি? আর তেমন হলে তুমি যাও না। না না, চিটু মামু থমকে ছিল কয়েক মুহূর্ত। আমি যাব না। ভাবলাম এতগুলো তাল হলো, এবার মুকুটদের একটু পাঠিয়ে দিই। আর চাকরিটা চলে গেলে কি আর তোর খাওয়া জুটবে না? সেটা কোনো কথা নয়। আমি আজকে পারবো না মামু, সরি, আমাকে সময় মতন পার্টির কাছে পৌঁছতে হবে। তুই না করলি দীপু? চিটু মামু দিলীপ কুমারের মতো মুখ করে আমার দিকে তাকিয়েছিল। সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়ে কাজ হাসিল করার জন্য চিটু মামু দিলীপ কুমারের থেকে রাজেশ খান্না সব রকমের মুখ করে। অন্যদিন ফাঁসলেও আজকে আর আমি ফাঁসিনি। পেপার ভাঁজ করে শেভ করতে উঠে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কেন পিসিমার বাড়িতে এসব পাঠাতে চাও বলো তো মামু? পিসিমা তো সব সময় তোমার নামে খারাপ খারাপ কথা বলে, তাতেও কি তোমার শিক্ষা হয় না? চিটু মামু উত্তর না দিয়ে শুধু মাথাটা নামিয়ে নিয়েছিল। কে জানে,
হয়তো সব প্রশ্নের উত্তর হয় না। দাদা ভাই তুই? অন্যমনস্কতা কাটিয়ে পাশ ফিরে দেখলাম চারু দাঁড়িয়ে রয়েছে। আরে এখানে কি করছিস? চারু বলল, ওই একবার ন্যাশনাল লাইব্রেরি যাব, তা এত কাছে এসে আমাদের বাড়িতে গেলি না তো? আমি উত্তর দেবার আগে একটু সময় নিলাম। চারুর পাশে জিন্স আর পাঞ্জাবি পরা একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। এলোমেলো দাঁড়ি গোঁফ আর বড় বড় চুলের ভেতরে ছেলেটার মুখে একটা সবজান্তা ভাব, আর তার সঙ্গে কেমন যেন একটা অবজ্ঞা। আমার দৃষ্টি অনুসরণ করেই বোধহয় চারু বলল, হো হো, ও হচ্ছে উদিত, আমার বন্ধু, খুব ভালো কবিতা লেখে। তাই নাকি? বাহ, খুব ভালো। আমি হেসে বললাম। যদিও বন্ধু হওয়াটা ভালো না কবিতা লেখাটা ভালো তা স্পষ্ট বুঝলাম না। আসলে ছেলেটাকে দেখে না আমার মোটেও ভালো লাগেনি। আমার মনে হয় মানুষের স্বভাব চরিত্র যেমন হয় তার মুখেও সেই বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটে, আর ছেলেটার স্বভাব চরিত্র খুব একটা সুবিধের নয়। যদিও এইসব ভাবা একদমই উচিত নয়, তবু আমার ভেতরের স্মল টাউন বয়টা এখনো এসব কথা ভাবে। আপনি কবিতা পড়েন? উদিত এমনভাবে প্রশ্ন করলো যেন এর ওপর আমার বাঁচা মরা নির্ভর করছে। আমি বললাম, এই পড়তাম, তবে এখন আর সময় পাই না। পড়তেন? আচ্ছা, কিরকম? উদিত চুলে হাত ডুবিয়ে আমার দিকে তাকালো। এই রবি ঠাকুর, সুকান্ত, নজরুল, এইচএসে জীবনানন্দর কবিতা বাদ দিয়ে গিয়েছিলাম। শক্তির কবিতা পড়েছেন? সুনীল, শঙ্খ, মৃদুল পড়েছেন? উদিত হাসল, অর্থাৎ ও জানে আমি এগুলো পড়িনি। আমি বললাম, না ভাই, পড়া হয়নি। আসলে আধুনিক কবিতা ঠিক পড়া হয় না, সময় পাই না, আর সত্যি কথা বলতে ঠিক বুঝিও না। উদিত নাক দিয়ে অবজ্ঞার শব্দ করে বলল, কবিতা আধুনিক পুরাতন এসব হয় না, বুঝলেন না? চর্যাপদের কবিতা, এ তো এখনো আধুনিক। আসলে নিজস্ব মননে এসবের জাগরণ ঘটিয়ে না পাঠককে সেটা তার সমকালের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। কবিতার প্রাসঙ্গিকতার সঙ্গে আমাদের জীবনযাপনের প্রাসঙ্গিকতা কতটা তাৎপর্যপূর্ণ এরা বুঝতে হবে। আসলে আমাদের সমবায় প্রথার এই জীবনে পারস্পরিক আদান প্রদানের সান্ধ্য ভাষাটাই তো হলো কবিতা। এই ভাষা আয়ত্ত করতে না পারলে জানেন কি হতে পারে? বাস এসে যাবে, মানে এসে গেছে। আমি মাটির তলায় চাপা পড়া মানুষের মতন হাঁসফাঁস করে বললাম, ওরে বাবা, এসব কি বলছে উদিত? আমি তো বাপের জন্মে এত কথা একসঙ্গে শুনিনি, আর এসবের মানেই বা কি? উদিত থতমত খেয়ে চুপ করে গেল। ভাষা আয়ত্ত করতে না পারলে যে বাস এসে যাবে সেটা বোধহয় বুঝতে পারেনি। আমি প্রায় এসে যাওয়া বাসের জন্য আগু পিছু করতে করতে চারুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোর সেই বান্ধবী তোরা, তার খবর কি? তোরা? চারু মুখ বাঁকাল, জানি না, অহংকারী মানুষদের সম্পর্কে আমি খোঁজ খবর রাখি না। কেন, কি হয়েছে? আমি বেশ অবাক হলাম। ছাড় তো ফালতু কথা। শোন না দাদা ভাই, উদিতকে একটা চাকরি জোগাড় করে দে না রে, হি নিডস ইট ব্যাডলি। চাকরি? হাসি পেল আমার। চারু তো আর জানে না আমার হাল। আমারটাই থাকে কিনা সন্দেহ, আর বলে কিনা উদিতকে চাকরি জোগাড় করে দিতে হবে। আমি বাসের দিকে এগোতে এগোতে বললাম, সে দেখবো না হয়, যাকে আজকে আসি রে, পরে তোদের বাড়ি গিয়ে দেখা করবো, কেমন? চারু মাথা নেড়ে মুখ ঘুরিয়ে নিল, তারপর সরে গেল উদিতের দিকে। আর আমি চলন্ত বাসের জানলা দিয়ে খুব একটা কষ্ট না করেই দেখলাম চারু উদিতের হাত ধরে ওর কাঁধে মাথা ছোঁয়ালো। বুঝলাম ওরা বন্ধুর চেয়েও আরও অনেক কিছুটা বেশি। ভয় হলো যদি পিসিমা জানতে পারে। তবে চিন্তাটা বেশিক্ষণ আমার মাথায় থাকলো না। আমার ভবানীপুরের কাজটার কথা আবার মনে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে বেশ কিছু মন খারাপ তালের মতোই ধূপধাপ করে আমার মনের ওপর পড়ল। মেজাজ খারাপটা আবার ফিরে এলো। আমি নিজে গ্রহ বিগ্রহ, ঠিকুজি, হাত দেখা এসব একেবারেই মানি না, কিন্তু এই চাকরিতে ঢোকার পর থেকে মনে হচ্ছে আমার পেছনে রাহু লেগেছে। যেদিকেই হাত দিচ্ছি সেদিকেই সব কিছু ভেস্তে যাচ্ছে। ভবানীপুরে যে কোম্পানিতে এসেছিলাম তারা কুলিং টাওয়ার তৈরি করে। একসঙ্গে 6টা প্রজেক্টের জন্য প্রায় 22 লক্ষ টাকার কাজটা ফাইনালাইজ করেছিলাম আমি। বলা যেতে পারে এটা ছিল আমার একক প্রচেষ্টায় প্রথম ব্রেক থ্রু। সেই জন্যই মনে মনে নাচতে নাচতেই ভবানীপুরে পৌঁছেছিলাম। সেখান থেকে কায়দা করে বিরুদাকে ফোন করে বলেওছিলাম যে অর্ডার নিয়ে আসছি। বিরুদা খুশি হয়েছিল, বলেছিল যদিও খুব বেশি টাকার কাজ নয়,
তাহলে এই কাজটা দরকার, বুঝলি? গত দুটো কাজে যা হলো, কানের কাজ দিয়ে বেরিয়ে গেল কাজ দুটো। আমি তো মরালি একেবারে ডাউন হয়ে গেছি। আমি বলেছিলাম, আরে ডোন্ট ওয়ারি বেরুদা, এলাইও তো টাইপ করে থাকার কথা, আমি জাস্ট কালেক্ট করে 1 ঘন্টার ভিতরেই অফিসে পৌঁছচ্ছি। আসলে গত 2 মাসে দুটো বড় বড় গভর্নমেন্ট টেন্ডার আমাদের নাকের ডগা দিয়ে বেরিয়ে গেছে। একটা ছিল থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য ডিমিনারালাইজেশন প্ল্যান্ট, আর একটা সুগার মিলের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। দুটোই প্রায় 4 কোটি টাকার কাজ ছিল। আর যারা কাজটা পেয়েছে তারা আমাদের চেয়ে মাত্র 40-50 হাজার টাকা কম কোট করেছিল। সরকারি কাজে লোয়েস্ট হলে তাকে কাজ দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে দুটো কাজই আমাদের হাতছাড়া হয়েছে। এত টাকার কাজ এত কম মার্জিনে কিভাবে যে হাতছাড়া হয় সে নিয়ে অফিসে যথেষ্টই জলঘোলা হয়েছে, কিন্তু কোনো কনক্লুশনে পৌঁছানো যায়নি। ফলে অফিসেও একটা মন মরা ভাব সকলের মধ্যেই এসেছে। এই ছোট্ট কাজটা হয়তো সেটা কাটাতে পারতো, কিন্তু পারেনি। কাজটা এখনো হয়নি, মানে পোস্টপন্ড হয়েছে। পার্টি ফান্ডের কি সব ঝামেলার জন্য প্রজেক্টটা এখন করা যাচ্ছে না। ভবানীপুরের এই ঠান্ডা অফিসটার ভেতরে বসে যখন ওদের পারচেজ ম্যানেজার আমাকে দুঃখিত মুখে কথাটা জানাচ্ছিল, আমি টেনশনে কুলকুল করে ঘামছিলাম। দেখছিলাম রাধু স্যারের মুখটা। আজ সকালেই আবার ভদ্রলোক দিল্লি থেকে এসেছেন। উনি তো প্রথমেই পুরো কথা না শুনে কিছুটা ঝাড় দিয়ে দেবেন আমাকে। অফিসে পৌঁছলাম প্রায় স্নান করে। ফ্রন্ট ডেস্কে বন্দনাদি আজও গোমরা মুখে বসে রয়েছেন। এই ভদ্রমহিলা সবসময় এমন একটা চোখ মুখ করে থাকেন যেন দয়া করে চাকরি করছেন, যেন সারা শহরময় লোককে কৃপা করছেন এই একওয়ার রিসেপশনে বসে। আমি সাধারণত ভদ্রমহিলার চোখে চোখ না রেখে যত তাড়াতাড়ি সম্ভব অফিসে ঢুকে যাই। আজকেও তেমনটাই চেষ্টা করেছিলাম, কিন্তু বন্দনাদি ডাকলেন, এই যে দীপাংশু, মোবাইলটা সুইচ অফ করে রেখেছো কেন? সুইচ অফ? আমি হকচকিয়ে গেলাম। না তো, সুইচ অফ করবো কেন? হ্যাঁ, তবে বোধহয় ব্যাটারিটা শেষ হয়েছে, লো ব্যাটারি সিগন্যাল দিচ্ছিল। তা একটা ভালো মোবাইল কিনলে তো পারো, মাইনে তো আর কম পাও না। আমার কানটা লাল হয়ে গেল। বন্দনাদি যে পোস্টে কাজ করেন সেখান থেকে আমায় এমন কথা বলতেই পারেন না, কিন্তু আমাকেই কেন যে বলেন সব সময়? আমি ভদ্রতাবশত প্রতিবাদ করি না বলেই কি? আমি উত্তরে কিছু না বলে মাথা নিচু করলাম। বন্দনাদি বললেন, স্যার তখন থেকে তোমায় মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করছেন, এখনই সবুজ স্যারের সঙ্গে গিয়ে দেখা করো। আমি তাড়াতাড়ি অফিসে ঢুকে কাঁধের ব্যাগটা টেবিলে রেখে মোবাইলটা চার্জে বসালাম। তারপর স্যারের ঘরের দিকে এগোলাম। সবুজ স্যার একা আছেন না রাধু স্যারও আবার এসে গিয়েছেন। দীপু, জাস্ট আ সেকেন্ড। পেছন থেকে হঠাৎ মনি আমাকে ডাকলো। আমি দাঁড়িয়ে পড়লাম। কি হলো? আরে ইয়ার, হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ? নিউজ? অবাক লাগলো আমার। কিসের নিউজ? আরে আমি তো জাস্ট এখনই এলাম। কি হয়েছে? রাজ। মনি হাসলো। বুঝলাম খবরটা দেওয়ার আগে একটা ড্রামা তৈরি করছে, আমার কৌতূহলটা বাড়াতে চাইছে। আমি জিজ্ঞেস করলাম, রাজ? হ্যাঁ, তা কি হয়েছে রাজের? মনি সরাসরি উত্তর না দিয়ে বলল, অফিসটাকে আজ একটু কোয়াইট লাগছে না তোমার? কোয়াইট? আমি চারিদিকে তাকালাম। সত্যি তো, আজকে অফিসটা বেশ ফাঁকা লাগছে। আসলে আমি এসব লক্ষ্যই করিনি। বললাম, হ্যাঁ ঠিকই তো। আচ্ছা, আমি বিরুদার সঙ্গে কথা বলেছিলাম ভবানীপুরে থাকতে। তা এখন বিরুদাকেও তো দেখছি না। বিরুদা কই? রাধু স্যারের সঙ্গে বেরিয়েছেন ড্যামেজ কন্ট্রোল করতে। তাছাড়া নেক্সট উইক বিরুদা আর সবুজ স্যার সিঙ্গাপুর, ব্যাংকক আর মালয়েশিয়া যাবে। পুরো একেবারে কেলোর কীর্তি যাকে বলে। আরে কেন, কি হয়েছে বলবে তো? আমি এবার সামান্য অধৈর্য হলাম। রাজ হ্যাজ বিন থ্রোন আউট। মনি ইয়াব বড় করে হাসল। মানে ও যে ভীষণ খুশি সেটা আমি বুঝলাম, কিন্তু রাজকে কেন বের করে দেওয়া হয়েছে সেটা বুঝলাম না। আমার না করা প্রশ্নটা কিন্তু মনি আমার মুখ দেখেই বুঝে গেল। বলল, রাধু স্যার তো এমনি এমনি কলকাতায় আসেননি। রাজ বেশ কিছুদিন ধরেই ফাউল প্লে করছিল। গত মাসে দুটো টেন্ডারে আমাদের কোট করা প্রাইস ও অন্য কোম্পানিকে বলে দিয়েছে বলেই না অত কোটি টাকার অর্ডার দুটো অত ন্যারো মার্জিনে আমরা মিস করলাম। এছাড়াও অন্য কোম্পানির কাছে গিয়ে আমাদের নামে যা খুশি তাই বানিয়ে বলেছে। শুনেছি মার্কেট থেকে প্রায় 1,06,000 টাকার মতন অ্যাডভান্সও তুলেছে।
সামনে যে উত্তরাঞ্চলের বড় অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির জবটা রয়েছে সেটা নিয়েও নাকি আন্ডার টেবিল ডিল করেছিল। বলেছিল যে আমাদের প্রাইসটা লিক করে দেবে, বুঝলে? আমার মাথায় ঝিঝি ডেকে উঠল। রাজ এত কিছু করেছে, টাকার বিনিময়ে এত দূরে নেমেছে, এতটা সাহস পেল কোত্থেকে? মণি বলল, যে কোম্পানির সঙ্গে রাজ ডিল করেছিল তার থেকে একজন লাস্ট উইকে বেরিয়ে এসেছে, আর চাকরি ছেড়েই রাধু স্যারকে সব জানিয়েছে। এমনকি প্রমাণ হিসেবে আমাদের কস্টিং ফাইলের কনফিডেন্সিয়াল ডকুমেন্টের ফটোকপি পর্যন্ত দেখিয়েছে। রাজ একদম সেই সিক্রেট ডকুমেন্টগুলোই পার্টির হাতে তুলে দিত। ব্যাস, আজ সকালে ফার্স্ট আওয়ারেই রাজকে লিটারালি গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। ওর সমস্ত ডিউসটাও উইথহেল্ড করা হয়েছে। বলা হয়েছে পারলে যেন কেস করে নেয়। ওই শুয়োরের মুখটা না তখন দেখার মতো ছিল। আরে দীপু, ইউ হ্যাভ মিসড আ রিয়েল আই ক্যান্ডি। আমি অবাক হয়ে মনির দিকে তাকিয়ে রইলাম। আজ সকালে এত কিছু ঘটে গেল, কিন্তু পাশাপাশি আবার এই চিন্তাটাও হলো যে রাজ কত ক্ষতি করে গিয়েছে কোম্পানির। বিজনেসে কিন্তু গুডউইলটাই সব। রাজ তো টাকা পয়সা মার্কেট থেকে কোম্পানির নাম করে তুলে সেটাকেই ড্যামেজ করে দিয়ে গিয়েছে। এর প্রভাব যে আমাদের মার্কেটিং আর সেলসে কতটা পড়বে কেই জানে। আমরা যারা সেলসে লড়াই করি তাদের কাজটা দ্বিগুণ কঠিন করে দিল রাজ। যাকে যা হওয়ার হবে। আমি মণিকে বললাম, আচ্ছা স্যার ডেকেছেন, আমি একবার দেখা করে আসছি, কেমন? মণি বলল, হ্যাঁ শিওর, আমিও দুটো লিডে বেরোবো। মণি বেরিয়ে গেলে আমার টেনশনটা আবার ফিরে এলো। সবই তো হলো, কিন্তু আমাকে এমন জরুরি তলব কেন? তবে ভরসা একটাই, রাধু স্যার এখন নেই। সবুজ স্যার একটা ফাইল খুলে কিছু পড়ছিলেন। আমার সামনের চেয়ারটা দেখিয়ে স্যার ফাইলটা বন্ধ করলেন। আজকে স্যারের মুখে স্বভাবসিদ্ধ হাসি খুশি ভাবটা আর নেই, বরং একটা চাপা টেনশন কাজ করছে। স্বাভাবিক, অ্যাকোয়ার সঙ্গে একটা এখন খারাপ সময় যাচ্ছে। স্যার কিছু বলার আগেই আমি বললাম, স্যার ওই কুলিং টাওয়ারের পার্টি এখন। হ্যাঁ জানি জানি। সবুজ স্যার অধৈর্য হয়ে হাত তুললেন। ওরা আমায় একটু আগে ফোন করে সরি বলেছে। প্রজেক্টটা ইনডেফিনিট পিরিয়ডের জন্য উইথহেল্ড হয়ে গেছে। কিন্তু আমি তোমাকে সেজন্য ডাকিনি, তোমাকে অন্য কারণে ডেকেছি। শোনো, পরের সপ্তাহে তোমাকে কাঠিয়ার যেতে হবে। ওখানে একটা পেপার মিল আর রাইস মিল হচ্ছে, এর জন্য ক্যাপটিভ পাওয়ার প্লান্ট বসাচ্ছে ওরা। প্রায় 1-1.5 কোটি টাকার কাজ। টেকনিক্যাল বিডটা তো ফিক্স হয়ে গেছে, এখন প্রাইস বিডের পালা। এটাতেই বীরেন্দ্রর যাওয়ার কথা ছিল, কিন্তু ও তো আমার সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছে, আর মণি যাচ্ছে মিজোরাম। তো সেক্ষেত্রে এই লিডটা তোমাকেই ফলো করতে হবে, অ্যান্ড মেক শিওর যে কাজটা যেন আমরা পাই। কালকে তুমি বীরুর সঙ্গে বসে ডিটেলটা নিয়ে নেবে। ওদের পারচেজ ডিপার্টমেন্ট থেকে প্রাইসটা ওপেন করা হবে। যে লোকটা প্রাইস ওপেন করবে তার নাম হলো জহর ঝা। খুব পিছল মানুষ, কিন্তু বাকিটা তুমি সামলে নেবে, বুঝেছ? আমার গলা শুকিয়ে গেল। সর্বনাশ, আমি একা একা এত বড় কাজ সামলাবো কেমন করে? আমি বললাম, মানে স্যার আমি পারবো কি? এমন একটা পারতে হবে দীপাংশু, তোমাকে পারতে হবে। শোনো, জীবনে প্রত্যেককেই কোনো না কোনো সময় না খোলস ছেড়ে বেরিয়ে নিজেকে প্রমাণ করতে হয়। চিরকাল তো তোমায় কেউ হাত ধরে হাঁটাবে না, তাই না? কোলে করে নিয়েও ঘুরবে না। তাই এবার তো তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে কোম্পানির কাছে, এমনকি তোমার নিজের কাছেও। আমাদের কোম্পানির এই রাফ প্যাচের মধ্যে এই কাজটা কিন্তু খুব ভাইটাল। বাট রিমেম্বার, ওয়ান হু ডেয়ার্স নেভার ফেলস। গো বয়, গো, ইউ আর অন। একেবারেই অফ হয়ে স্যারের ঘর থেকে বেরোলাম। টেনশনে আমার ঘাত পা ঘামছে, গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে আমি যেন গিলোটিনের দিকে এগিয়ে যাচ্ছি। পাশের কাঁচের প্যানেলে নিজের মুখটা দেখলাম। একটা ছেলে বাঁশ পাতার মতন কাঁপছে, আর মনে মনে যেন স্পষ্ট শুনলাম একটা অদ্ভুত গলার স্বর ল্যাভেন্ডারের সুবাস নিয়ে বলছে, ভোঁদাই। হঠাৎ এমন সময় ওই মেয়েটার কথা আমার কেনই বা মনে পড়ল? সন্ধে 6:30 শিয়ালদা মেন স্টেশনে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার বাঁ পাশে একটা চা বিস্কুটের হুইলার, আর ডান দিকে পুলিশ বুথ। তাতে 6 জন পুলিশ বসে রয়েছে, আর 2 জন পুলিশ ইয়া বড় দুটো মিশকালো কুকুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও স্টেশন চত্বরে বেশ কিছু পুলিশ
বন্দুক কাঁধে ঘুরে বেড়াচ্ছে। তবে এই নিরাপত্তা কতটা এফেক্টিভ তাহা কে জানে। আমি আবার ঘড়ি দেখলাম, 6:40। যদিও দূরে লাল ডিজিটাল ক্লক সময় বলছে, তবু অভ্যেসবশত প্রায় হাত ঘড়িতে চোখ চলে যায়। ডান দিকের বড় ডিসপ্লে বোর্ডে বনগাঁ লোকাল, নৈহাটি লোকাল, ডানকুনি লোকাল ইত্যাদি সময় ফুটে রয়েছে, কিন্তু এখনও হাটে বাজারে এক্সপ্রেসের কোনোই খবর হয়নি। অবশ্য ট্রেন 8টায়, এখনও সময় আছে। কিন্তু তাহলেও চাপা একটা টেনশন হচ্ছে, প্রিয়ম এখনও আসেনি, আর ওর কথা মতো টিকিট এখনও কনফার্ম হয়নি। আমরা অফিসের কাজে যেখানে যাই, অফিস আমাদের এয়ারে বা এসিতে পাঠায়, কিন্তু এই যাওয়াটা সেই যাওয়া নয়। এ হলো উঠল বাই তো কটক যাই কেস। গতকাল সন্ধেবেলা কাজকর্ম সেরে যখন অফিস থেকে বেরোবো, তখন হঠাৎ রাজবালা ভার্মা আমাকে ডেকে পাঠিয়েছিলেন ওর চেম্বারে। একটু বিরক্তই লেগেছিল আমার। হ্যাকেতেই প্রায় 8টা বেজে গিয়েছিল, তার ওপর আবার গতকাল 4টে জায়গায় ভিজিট করে প্রায় বেদম হয়ে পড়েছিলাম আমি। তবু বস যখন ডেকেছেন তখন কি আর না গিয়ে পারি? বস এবং যমরাজের ডাক হলো এমন দুটো জিনিস যাতে সাড়া না দিয়ে উপায় থাকে না। রাজবালার ঘরে ঢুকে দেখি প্রিয়ম বসে রয়েছে। রাজবালা আমায় প্রিয়মের পাশের চেয়ারটা দেখিয়ে দিয়ে বলেছিলেন, আরে বিষ্ণু, ঝামেলা হয়েছে একটা। প্রবলেম? চেয়ারে বসে আমি ভুরু কুচকে তাকিয়েছিলাম রাজবালার দিকে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর আবার প্রবলেম? বেসরকারি অফিসে চাকরি করা মানে নতুন করে আঙ্কেল টমস কেবিন লেখার রসদ জোগানো। রাজবালা বলেছিলেন, জানো তো, কাটিহারে সেই রাইস মিল আর পেপার মিলের কাজটায় আমরা টেন্ডার দিয়েছিলাম। 2 পার্ট টেন্ডার ছিল। প্রথমে ওরা টেকনিক্যাল বিড এভ্যালুয়েট করবে, তারপর টেকনিক্যাল বিডটা ফিক্স করে প্রাইস বিডটা ওপেন করবে। তো টেকনিক্যাল বিড তো ফিক্স হয়ে গিয়েছিল, কিন্তু ওদের কনসালটেন্ট 2-1টা পয়েন্ট রিচেক করতে চায়। তাই তোমাদের কালকেই কাটিহার রওনা হয়ে যেতে হবে। যদি কোনো চেঞ্জ হয় টেকনিক্যাল দিকে, তাহলে আবার নতুন করে প্রাইসটা কোট করতে হবে। আর তা যদি না হয়, তাহলে পরের দিনই প্রাইস বিড ওপেন করে কাজটা ফাইনাল করে দেবে। কাল যেতে হবে? কেন, প্রবলেম আছে? রাজবালার গলার স্বর পাল্টে গিয়েছিল হঠাৎ। প্রিয়াম বলল, না মানে কাল কলা মন্দিরে একটা গানের প্রোগ্রাম আছে তো তাই। প্রিয়াম সেন্টেন্স শেষ না করে রাজবালার মুখে প্রচ্ছন্ন বিরক্তি দেখে টেন্সড হয়ে পড়েছিল। তো তুমি সেখানে গান গাইছো নাকি? রাজবালা চোয়াল চেপে জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ, না ম্যাম, শুনতে যেতাম। হোয়াট ননসেন্স! রাজবালা চিৎকার করে উঠেছিলেন। তুমি এমন একটা কথা বললে কি করে? 1 কোটি টাকার ওপর কাজ ছেড়ে গান শুনবে? আমি ব্যাপারটা ম্যানেজ করার জন্য বলেছিলাম, ম্যাম আমরা যাব, কিন্তু টিকিট কাল কেটে নেবে, ওটা কোনো ফ্যাক্টর নয়। শিয়ালদা থেকে রাত 8টায় হাটে বাজারে এক্সপ্রেস ছাড়ে। ওতে উঠলে পরের দিন সকাল 7:30টার মধ্যে কাটিহারে পৌঁছে যাবে। বৈভব কাল সকালে ওখান থেকে অফিসে এসে পৌঁছচ্ছে। ওখানে ও সবই ঠিক করে এসেছে। কাজটা হোপফুলি আমরাই পাবো। কাল বৈভব তোমাদের বাকিটা বুঝিয়ে দেবে, কেমন? রিমেম্বার বিষ্ণু, এই কাজটা কিন্তু আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওই গোটা জোনটায় আমাদের কোনো পেনিট্রেশন নেই। এই কাজটা পেলে সেটা হয়ে যাবে। জাস্ট মনে রেখো, কাজটা যেন হাইড্রো সলিউশনসই পায়। আই এম ব্যাঙ্কিং অন ইউ। শেষের কথাটা এখনো আমার মনে কেটে যাওয়া রেকর্ডের মতন বেজে চলেছে। জীবনে ভরসা অনেক বড় জিনিস, বোধহয় সবচেয়ে ভারী জিনিসও। তবে এতটা গুরুত্বপূর্ণ কাজে বৈভবদার অভাবটা আমি অনুভব করছি। কিন্তু বৈভবদার উপায় নেই। আজ সকালে ফিরেছে কাটিহার থেকে, আর আজকেই রাতে চেন্নাই রওনা হয়ে যাচ্ছে মানুষটা। সেখানে কাজ সেরে ভিয়েতনাম যাবে। সেখানে আবার একটা বড় কাজের কথা হচ্ছে। তবে আজ অফিসে তো বৈভবদা সাহসী দিল, বলল সব ঠিক হয়ে গেছে, দেখা যাক। এবার 7টা বাজে, কিন্তু প্রিয়ম কই? ডিজিটাল ডিসপ্লেতে দেখলাম 6 নম্বর প্ল্যাটফর্মের থেকে হাটে বাজারে এক্সপ্রেস ছাড়বে, তার খবরটা ফুটে উঠেছে। আমি প্ল্যাটফর্ম টিকিট কেটে দাঁড়িয়ে আছি, কারণ ট্রেনের ওয়েটিং লিস্টের টিকিট প্রিয়মের কাছে। এখন টিকিট নিয়ে এলে টিটির কাছে গিয়ে দেখতে হবে বার্থটা ম্যানেজ করা যায় কিনা। আমি মোবাইলটা বের করে প্রিয়মকে কল করলাম। হার তো আর অপেক্ষা করা যায় না। হা ভগবান, নাম্বার ক্যানট বি রিচড। এটা আছে কোথায়? আবার কলা মন্দিরে গানের প্রোগ্রাম দেখতে বসে যায়নি তো? আচ্ছা, বেয়াদব ছেলে তো, আসলে এমন ঝাড় দেব না। সরি। হঠাৎ ভূতের মতন বাঁ পাশ থেকে বলে উঠল প্রিয়ম,
আমি চমকে উঠলাম, ও কোত্থেকে এলো? প্রিয়ম বলল, সরি তোরা, আসলে হ্যাঁ এমন জ্যামে ফেসেছিলাম না যে বাবা পৌঁছাতে দেরি হয়ে গেল, ভেরি সরি। আর এই মোবাইলেও চার্জ নেই যে তোমাকে জানাবো। মোবাইলে চার্জ নেই সেটা আগে থেকে খেয়াল করোনি? এত ইরেসপন্সিবল কি করে হও তুমি? আমার মনে হচ্ছিল প্রিয়মের কানটা ধরে আচ্ছা করে মুলে দিই। প্রিয়ম বলল, যাক শোনো, টিকিট তো ওয়েটিং লিস্টের, তা কি করি বলো তো? কি আর করবে, যাও টিটিকে ধরে ম্যানেজ করো। আমি বিরক্তির সঙ্গে বললাম, আমি? প্রিয়ম এমন মুখ করলো যেন ওকে যুদ্ধ করতে পাঠানো হচ্ছে। হ্যাঁ না তো কি, আমি? একটু শিভালরি নেই তোমার না? যাও। আমি ধমক দিলাম, না মানে গিয়ে কি বলবো বলো তো? অনেকেরই তো ওয়েটিংয়ের টিকিট, আমাকে পাত্তা দেবে কেন? কেউ কাউকে পাত্তা দেয় না প্রিয়ম, পাত্তাটা আদায় করে নিতে হয়। গিয়ে এমন কিছু করো যাতে সেটুকু আদায় করা যায়। এ কি করব? প্রিয়ম এমন করে আমার দিকে তাকিয়ে রয়েছে যেন ওর 4 বছর বয়স। হাসছো বাবা, সব কিছু কি তোমায় বলে দিতে হবে নাকি? যা হোক করো। মনে রেখো, উই হ্যাভ টু রিচ কাটিহার বাই টুমরো। প্রিয়ম বিরক্ত মুখে বলল, আরে এ কেমন অফিস? এভাবে কেউ ওয়েটিং লিস্টের টিকিট ধরায় নাকি? এখন আমি কি করব? আমি এসব কোনোদিন ঝামেলায় পড়বো ভেবেছিলাম নাকি? ধুর বাবা, কেন যে এখানে চাকরি করতে এলাম। তুমি যাবে? আমি এবার ধাওয়া দিলাম প্রিয়মকে, যত লেট করবে কাজটা কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে যাবে। যাও এবার, গো। প্রিয়ম ভীষণ অনিচ্ছার সঙ্গে আমার কাছে ব্যাগটা রেখে এগিয়ে গেল মূল প্ল্যাটফর্মের দিকে। হঠাৎ এই সময় মোবাইলটা বেজে উঠল আমার। উফ, এখন আবার কে? টিকিট নিয়ে এমনিতেই টেনশনে আছি, এখন আর এসব ঝামেলা ভালো লাগছে না একদম। অবশ্য অফিস থেকেও আসতে পারে ফোনটা, কিন্তু না, অফিস নয়, মাহি। হ্যাঁ বলো মাহি। আমি ফোনটা রিসিভ করে কানে লাগালাম। টিকিট কনফার্ম হয়েছে তোর? মাহির গলায় রাজ্যের উদ্বেগ। না এখনো হয়নি। সে কি রে? মাহির আর্তনাদ ফোন না থাকলেও বোধহয় শুনতে পেতাম। তাহলে কি হবে, কিভাবে যাবি? শোন না, এক কাজ কর, বাড়ি চলে আয়। বাড়ি চলে আসবো কেন? আমি অবাক হলাম। আরে কনফার্ম টিকিট ছাড়া যাবি কি করে? মাহি এমন করে কথাটা বলল যেন এর থেকে অবাস্তব আর কিছু হয় না। দরকার হলে জেনারেল কম্পার্টমেন্টে উঠে যাব, একটা তো রাত, কোনো প্রবলেম হবে না। মানে জেনারেল কম্পার্টমেন্টের লোকজনদের সঙ্গে গুতোগুতি করবি? তোর কি মাথা খারাপ না কি? মেশো জানলে কিন্তু খুব বকবে। মাহি ধমক দিল আমায়। আরে বাবা, চাকরি করতে গেলে এমন সিচুয়েশনে পড়তে হয় মাঝে মাঝে, ওটা নিয়ে ঘাবড়ালে চলে? আমি মাহিকে বোঝাতে চাইলাম, এমন চাকরি তোকে করতে হবে না। শোন, একটা ভদ্র বাড়ির মেয়ে হয়ে ওই জেনারেল কম্পার্টমেন্টে করে তুই সারা রাত জার্নি করবি? না, একদম করবি না। আর তাছাড়া গাড়িটার রুট সম্বন্ধে বদনামও আছে, সেটা জানিস না? দেখো মাহি, রাস্তায় বেরোলে না একটু বিপদ থাকবে, ওসব নিয়ে চিন্তা করলে হবে না। আর তোমার হাই প্রেশার না, তুমি ফালতু টেনশন নিচ্ছ কেন? আমার সঙ্গে প্রিয়ম আছে, একা তো নেই, তুমি একদম চিন্তা করবে না। আমি মাহিকে অভয় দেওয়ার চেষ্টা করলাম। আমি কি করব না করব কি সেটা তুই বলে দিবি নাকি আমায়? মাহির গলায় ঝাঁঝ। ওসব আমি জানি না, তুই ফিরে আয়, এমন চাকরি তোকে করতে হবে না। আমি বুঝলাম এমন নরমভাবে কথা বললে মাহি ফোনটা রাখবে না, আমায় এবার একটু গরম দেখাতে হবে। তাই বললাম, দেখো মাহি, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। আমি এখন বড় হয়েছি, আমি নিজের ভালো মন্দটা বুঝি। আমার মাথাটা একদম খারাপ করবে না কিন্তু। কাটিহারে গিয়ে আমি তোমায় ফোন করব, আর এখন আমায় একদম রিং করবে না, বুঝেছ? হ্যাঁ তাই তো, এখন তো তুই বড় হয়েছিস। মাহির গলাটা কেমন যেন ভেজা শোনালো। নিজের মা হলে এমনটা বলতে পারতিস তুই? ঠিক আছে, যা ভালো বুঝিস কর, আমি তোকে বিরক্ত করব না। মাহি লাইনটা কেটে দেওয়ার পর আমি ফোনটা মুঠোয় ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। মনটা তেতো হয়ে আছে। আমি জানি মাহি এখন কাঁদছে। আমাদের ফ্ল্যাটের উঁচু জানলায় দাঁড়িয়ে অন্ধকার নেমে আসা শহরের দিকে তাকিয়ে মাহি এখন নিঃশব্দে কাঁদছে। দৃশ্যটা দেখলে আমার মন খারাপ লাগে, খুব কষ্ট হয়। আমার জন্যে কাঁদার মতন মানুষ তো বিশেষ নেই, কিন্তু আমি জানি এখন দুর্বল হবার সময় নয়। আর ওই যা ভালো বুঝিস করটা
এখন অত সিরিয়াসলি নেওয়ারও কোনো মানে নেই, কারণ ওটাই মাহির শেষ অস্ত্র। এই সেদিনও তো এটা বলেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল মাহি, আর সেদিনও আমি যা ভালো বুঝেছিলাম তাই করেছিলাম। অভির মা ফোন করে মেশোকে যা নয় তাই বলেছে শুনে এক ধরনের হেল্পলেসনেস আর রাগ এসে অবশ করে দিয়েছিল আমাকে। এমন জঘন্য একটা ফ্যামিলির ছেলেকে এতদিন ধরে কি করে যে সহ্য করলাম সেটা ভেবেই অবাক হচ্ছিলাম আমি। তার ওপর আবার ট্যাক্সি পাচ্ছিলাম না। প্রায় 10 মিনিট দৌড়দৌড়ি করে একজন মধ্যবয়স্ক লোকের সঙ্গে ঝগড়া করে তার ধরা ট্যাক্সিটা তারই নাকের ডগা দিয়ে একরকম ছিনতাই করে নিয়ে আমি বাড়ি ফিরেছিলাম। মেশো বসার ঘরে রকিং চেয়ারে বসেছিল আর মাহি বসেছিল সোফায়। দুজনকে দেখে মনে হচ্ছিল যেন আমার জন্যেই ওরা অপেক্ষা করছে। আমি গিয়ে ব্যাগটা আমার ঘরে রেখে এসে মাহির উল্টো দিকে সোফায় বসেছিলাম। বলেছিলাম, নাও শুট। নাটক করো না তোরা। মেশোর গলাটা থমথম করছিল। এই মানুষটার মুখের উপর আমি কোনো কথা বলি না, এমনিতেই মানুষটা কম কথা বলে, আর যেটুকু বলে সেটুকু ভীষণই মেপে যুক্তি দিয়ে। এছাড়াও কি জানি কেন মেশোর সামনে গেলেই আমার সব কথাগুলো শুকিয়ে আসে। মেশোর বকা খেয়ে আমি চুপ করে গিয়েছিলাম। সত্যি ওভাবে বলাটা আমার উচিত হয়নি। জীবন তো আর ক্লিন্ট ইস্টউডের ওয়েস্টার্ন নয়। মেশো বলেছিল, কোনো দিন যা হয়নি তা আজ হলো। তোমার জন্যে আজ আমাকে কথা শুনতে হলো। তোরা তুমি যেমন কাণ্ড করবে তা তো আর বুঝতে পারিনি আমি। আমি শান্ত গলায় বললাম, মেশো একটু বলবে আমাকে যে কি হয়েছে? অভিনন্দনের মা আমাকে ফোন করেছিল, বলেছে তোমায় নাকি আমরা কোনো শিক্ষা দিতে পারিনি। তুমি নাকি ঘড়ি আর আইপড ফেরত দাওনি অভিনন্দনকে। আমরা নাকি তোমাকে অন্যের জিনিস নিতে শিখিয়েছি। তুমি এসব জাঙ্কগুলো কেন নিয়েছিলে অভিনন্দনের কাছ থেকে? আমায় বললে কি আমি কিনে দিতাম না? আমার মাথায় দপ করে আগুন জ্বলেছিল, তবু নিজেকে সংযত করে বলেছিলাম, আমি জিনিসগুলো নিজে নিইনি, অভি আমাকে দিয়েছিল, আর ওগুলো একবারও ইউজও করিনি আমি। তাহলে আর ফেরত দিচ্ছ না কেন? বুঝতে পারছো না যারা গিফট দিয়ে ফেরত চায় তারা কেমন মানুষ? শুধু চাকরি করে হিল্লি দিল্লি ঘুরলেই হয় না, মানুষ চিনতে শেখো। তুমি ওগুলো কালকেই আমাকে দেবে, আর আমি লোক দিয়ে পাঠিয়ে দেবো ওদের বাড়ি। আর হ্যাঁ, ওদের বাড়ির অ্যাড্রেসটাও দেবে, ঠিক আছে? মেশো আর কথা না বাড়িয়ে উঠে গিয়েছিল। মাহি আমার দিকে তাকিয়ে বলেছিল, এছাড়াও তোর মেশোকে আরও খারাপ কথা বলেছে অভির মা। ভদ্রমহিলা অত্যন্ত বাজে। কি বলেছে মহিলা? রাগে আমার সর্বাঙ্গ দিয়ে ভাব বেরোচ্ছিল। বলেছে আমরা নাকি মেয়েকে বাজারে ছেড়েছি ছেলে ধরার জন্যে, আর যদি কোনোদিন ওর ছেলের দিকে আমরা হাত বাড়াই। আমি আর কথা না শুনে লাফ দিয়ে ঘরে গিয়ে মোবাইল ফোনটা নিয়ে ডায়াল করেছিলাম অভির নম্বর। মাহি পেছন পেছন এসেছিল আমার ঘরে। আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলেছিল, পাগলামো করিস না তোরা, তুই কাকে ফোন করছিস? রাখ ফোন, রাখ। কাড়াকাড়িতে ফোনটা হাত থেকে ফসকে কার্পেটের ওপর পড়েছিল। আমি ঝুঁকে ফোনটা তুলে আবার ডায়াল করতে গিয়েছিলাম। মাহি আমার হাতটা চেপে ধরে বলেছিল, বলছি তো পাগলামো করিস না, যা হয়েছে তা হয়েছে, এবার ক্ষান্ত দে। আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলেছিলাম, মাহি, আমার ব্যাপারটা আমাকে ট্যাকল করতে দাও। তুমি সরে যাও তো এখান থেকে, সরে যাও। আমার মুখের দিকে তাকিয়ে মাহি বলেছিল, ঠিক আছে, যা ভালো বুঝিস কর, আমি আর তোকে বিরক্ত করব না। তা মাহি অবশ্য আর দাঁড়ায়নি ওখানে, বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। আমি ফোনটা নিয়ে আবার অভি নম্বর ডায়াল করে কানে লাগিয়েছিলাম। প্রতিটা মুহূর্তের সঙ্গে সঙ্গে আমার রাগ যেন আরো আরো বাড়ছিল, হাত পা জ্বালা করছিল। মনে মনে প্রস্তুত হয়েছিলাম অভিকে ঝাড় দেওয়ার জন্য। কিন্তু অভি ফোন ধরেনি, হয়তো বা ভয়ে, হয়তো লজ্জায়, আমি জানি না কেন। তবে আমার ভেতরের রাগটা সেদিন একটা জিনিস বুঝিয়েছিল আমাকে। জিনিসটা এই যে অভি বা ওর কোনো রকম অস্তিত্ব আর আমার মধ্যে বেঁচে নেই। আমি ভেতরে ভেতরে যেন হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। মনে হয়েছিল যে আপদ নেমেছে ঘাড় থেকে। পরের দিনই মেশোকে অভির সমস্ত কিছু একটা প্যাকেটে ভরে দিয়েছিলাম। মেশো অফিসের লোক দিয়ে সেগুলো যথাস্থানে পাঠিয়ে দিয়েছিল। আমি আবার ঘড়ি দেখলাম, 7:20। আরে আচ্ছা, মুশকিল তো, প্রিয়ম বেটা গেল কই? আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু এই ভিড়ে প্রিয়মকে খোঁজা আর গুলিয়ে না ফেলে এক আকাশ তারা গোনা প্রায় একই কাজ। কি করব যখন বুঝতে পারছি না, ঠিক তখনই প্রিয়মকে দেখলাম ঘেমে নিয়ে একসা হয়ে হন্তদন্ত হয়ে আমার দিকে আসছে। আমি ওর মুখ দেখে বুঝলাম বেটা ভগ্নদূত।
ভালো খবর কিছু আনতে পারেনি। প্রিয়াম হাঁপাতে হাঁপাতে এসে বলল, হুহ, খুব বাঁচান বেজে গিয়েছি, কুলিরা প্রায় আমার জামা কাপড় খুলে নিচ্ছিল। মানে? প্রিয়মের মুখ চোখ দেখে আমি অবাক হলাম। আরে মানেটা হলো টিটি আমাকে পাত্তা দিল না, তাই কি করব বুঝতে না পেরে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই 4 জন কুলি এসে জেনারেল কম্পার্টমেন্টে সিট রেখে দেবে বলে ঝুলোঝুলি করতে লাগলো। ওহ বাবা, আরে যত বলি সিট লাগবে না ততই জামা কাপড় ধরে টানে। প্রিয়ামের মুখটা এখনো আতঙ্কে লাল হয়ে আছে। আমি বললাম, ফালতু চাপ নিচ্ছ কেন? জেনারেল কম্পার্টমেন্টে বসার সিটটা তো অন্তত নিতে পারতে। হোপলেস। এখন কি হবে? প্রিয়াম এমন মুখ করলো যেন আমি ওর লিগ্যাল গার্ডিয়ান। চলো আমি দেখছি। অগত্যা ব্যাগটা কাঁধে তুলে আমি প্ল্যাটফর্মের দিকে পা বাড়ালাম। একটা চায়ের স্টলের সামনে টাক মাথা টিটি ভদ্রলোক দাঁড়িয়েছিল, আর মানুষটাকে ঘিরে কম করে 10-12 জন টিকিট হাতে ধরে শেয়ার বাজারের মতন চিৎকার করে চলেছে। আমি ব্যাগটা প্রিয়মকে দিয়ে ভিড়টা ভাঙার চেষ্টা করলাম, পারলাম না। অন্যান্য ক্ষেত্রে দেখেছি মেয়ে দেখলে পাবলিক একটু স্পেস দেয়, কিন্তু আজ আর সেসবের কোনো গল্পই নেই। আমি আরও 2-1 চেষ্টা করলাম, কিন্তু এই বুহ ভাঙার সাধ্য আমার অন্তত নেই। তাহলে কি এবার কুলিদের ধরব? কারণ এই ট্রেনে আমাদের চড়তেই হবে। আজ সকালে রাজবালা ছাড়াও বৈভবদাও গোটা ব্যাপারটা ব্রিফ করে দিয়েছে আমাদের। বিহার অঞ্চলে ঢোকার জন্য এই কাজটা গুরুত্বপূর্ণ। বৈভবদা বলেছে, শোন, এখানে জহর ঝা আছে, আমি ওকে মোটামুটি ফিট করে এসেছি, ও হেল্প করবে। তুই শুধু ওকে সময় মতো নক করে যাবি। আর টেকনিক্যাল পার্টে যদি কিছু চেঞ্জ হয় তাহলে নতুন দাম বসানোর আগে ওকে কনসাল্ট করবি। দামের দিক থেকে আমরা যেন লোয়েস্ট থাকি সেটার জন্য ঝা গাইড করে দেবে, কেমন? ডোন্ট ওয়ারি। কিন্তু চিন্তা করবো না বললে কি আর চিন্তা হাত পা গুটিয়ে বসে থাকবে? সে ঠিকই সুযোগ বুঝে মাথায় এসে ঘাপটি মারবে। এই যেমন এখন ঘাপটি মেরেছে। উফ, টিকিটটা নিয়ে কি যে করি। আরে আপনি, টিকিট কনফার্ম হয়নি? গলা শটটা শুনে মনে হলো ওভারহেডের তারটা বোধহয় ছুঁয়ে ফেললাম। বোধহয় বুকের ভেতর 12 লক্ষ পায়রা ডানা ঝাপটালো। হঠাৎ মনে হলো হাওয়ায় অক্সিজেনের পরিমাণটা অনেকটা কমে গেল। তবুও নিজেকে সংযত করার আপ্রাণ চেষ্টা করে শান্ত মুখে বললাম, তাতে তোমার কি? আপনিটা যে তুমি হয়ে গেল সেটা খেয়াল করে নিজেই অবাক হয়ে গেলাম। আমার? দীপুর টালুমালু চোখে এদিক ওদিক তাকালো, যেন এর চেয়ে শক্ত প্রশ্ন আর কোনোদিনও শোনেনি। তারপর বলল, না এমনিই জানতে চাইছিলাম, মানে আমিও তো ওয়েটিং লিস্টেই আছি, কিন্তু যদি যেতে চান তাহলে বন্দোবস্ত করতে পারি। তুমি? আমি হাসলাম। হাতি ঘোড়া গেল তো মশা বলে কত জল। দীপু হাসল, আর আবার অক্সিজেনের ঘাটতি হলো বাতাসে। পায়রারা আবার ওড়ার চেষ্টা করলো। হাজার হাজার ভোল্ট বিদ্যুৎ গতিপথ পাল্টে চিরিক দিয়ে উঠল আমার শরীরে। এসব কি হচ্ছে? আমার নিজের ওপরই বিরক্ত লাগলো। না বার্থ পাবেন কিনা জানি না, কিন্তু বসে যাওয়ার বন্দোবস্ত এই মশা করে দিতে পারে। দীপু আবার হাসল। আমি টপ করে মনটা অন্যদিকে ঘুরিয়ে বললাম, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমরা কাটিহার যাচ্ছি? তাহলে আমাদের হেল্প করছো কেন? এ তো তোমারই ক্ষতি। কম্পিটিটরকে কাটিয়ে দেওয়ার এই তো সুযোগ। দীপু বলল, আপনি কি আপনার প্রশ্নের উত্তর চান নাকি এই ট্রেনে যেতে চান? এবার প্রিয়ম ঝাঁপালো মাঝখানে, বলল, ভাই আপনি এই ট্রেনে আমাদের বন্দোবস্ত করে দিন, খুব উপকার হয় প্লিজ। দীপু আবার হাসল। দাঁড়ান, আপনাদের টিকিটগুলো দিন, আমি আসছি। আমি দেখলাম ওই শেয়ার বাজারের ভিড়ের যে বৃত্তটা রয়েছে তার কিনারায় দাঁড়িয়ে দীপু চিৎকার করল, ও বিটুদা, আমি এসেছি। নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে চুল আঁচড়ানো টিটি ভদ্রলোক হঠাৎ চমকে উঠল যেন। তারপর এদিক ওদিক তাকিয়ে দীপুকে দেখতে পেয়ে একগাল হেসে ভিড় ভেঙে বেরিয়ে এসে ওর হাত ধরল। দীপু আমার দিকে তাকিয়ে অভয় দেওয়া হাসি দিয়ে টিটির সঙ্গে একটু দূরে সরে গেল। হয়ে গেছে, আপাতত বসেই যাবেন, তারপর ব্যান্ডেলের পরে বাকিটা বিটুদা ম্যানেজ করে দেবে। 5 মিনিট পর ফিরে এসে ঘোষণা করল দীপু, হয়ে গিয়েছে। আনন্দে প্রায় লাফ দিয়ে উঠতে যাচ্ছিলাম। দীপু হেসে বলল, হ্যাঁ ওই আর কি। মডেস্টি ভালো, কিন্তু একটা লেভেল পার হয়ে গেলে সেটা কিন্তু ঘ্যাম হয়ে যায়। আমি সোজা দীপুর দিকে তাকালাম। তা বললে না তো কেন হেল্প করলে আমাদের? বললে বুঝবেন না। দীপু মাথা নামালো। কেন, এর উত্তরটা স্ট্রিং থিওরির থেকেও জটিল নাকি? আমার আবার দম বন্ধ হয়ে আসছে। দীপু কিছু বলার আগেই হঠাৎ ওর বুক পকেটের মোবাইলটা বেজে উঠল।
দীপু বলল, এক মিনিট বলে ফোনটা কানে লাগালো। হ্যালো, কে বাবা? ওপাশে কে কি বলল বুঝতে পারলাম না, কিন্তু দেখলাম দীপুর মুখটা হঠাৎই ফ্যাকাশে হয়ে গেল। তারপর কাঁপা গলায় বলল, আমি আমি জানি না কিছু, আর আমি হেল্প করেছি? আরে না না। আমি উদ্বিগ্নভাবে দীপুর দিকে তাকিয়ে রইলাম। কেন এমন উদ্বেগ হচ্ছে আমার? ওর যদি কোনো বিপদ হয় তাহলে আমার কি? না না, হয়তো ও আমাদের টিকিট নিয়ে হেল্প করেছে বলেই কৃতজ্ঞতাবশত একটু উদ্বিগ্ন হচ্ছি, নিশ্চয়ই অন্য কোনো কারণ নয়। হাজার রকম যুক্তি দিয়ে মনকে বোঝানোর চেষ্টা করতে করতে আমি জোর করে আমার দৃষ্টি দীপুর থেকে সরিয়ে নিলাম। দেখলাম স্টেশনের অনেক ওপরের শেডের স্ট্রাকচারে সার দিয়ে পায়রারা বসে রয়েছে।